record on this computer. আচ্ছা, লেকচারের যে প্রথমে একদম শুরুতেই যেহেতু আমাদের এসি সার্কিটের ফান্ডামেন্টালে প্রবলেম বিষয় না, সেটা আমরা এটাতেই হাত দিচ্ছি প্রথমে। তো একদম একটা এসি, আচ্ছা এসি আর ডিসির মধ্যে পার্থক্য কি এটুকু জানা আছে? ফ্রিকোয়েন্সি। ম্যাটার অফ ফ্রিকোয়েন্সি, এটা একটা। আমি দুটো আঁকালাম, তো কোনটা কি বলবেন আপনারা? এটা কি বলেন? স্যার উপরেরটা ডিসি নিচেরটা এসি। উপরেরটা নিয়েছি, নিচেরটা এসি। মানে উপরেরটা কোনো মুহূর্তের জন্য কোনোভাবেই কোনো তার মান থেকে বিচ্যুত হচ্ছে না, আর এটার ক্ষেত্রে জাস্ট মানটা পরিবর্তন হচ্ছে, এই হলো ব্যাপার। এখন একটা কথা, অনেক ধরনের অনেক ধরনেরই ইয়ে হয়, এসি হয়, তবে আমাদের পাওয়ার সিস্টেমে আমরা ওই বেসিক কথাবার্তাগুলো বলবো না। যেমন মানে ওই যে আরো ওয়েভ ছিল, বেসিক বেসিক লেভেল যাদের পড়ানো হয়, ট্রায়াঙ্গুলার, তারপরে স্কোয়ার ওয়েভ, এইগুলো বিষয় না, এগুলো আমরা এখানে আসবে না। এখানে সিনুসয়েডটা নিয়ে আলোচনা হবে। আচ্ছা, এখানে যে ওয়েভটা আমি আঁকিয়েছি, এটা যদি এটা টাইমের সূচনা হয়, আর এখানে যে ভোল্টেজ যদি এই পয়েন্টটাতে মূল বিন্দুতে এই জায়গাটায় ভোল্টেজ যদি শূন্য হয়, ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ যেটা এখানে যেটা আছে, এগুলো কিন্তু ইনস্ট্যান্টিনিয়াস, সময়ের সাথে প্রতি মুহূর্তের সময় এখানে প্লট করা আছে, ড্র করা আছে। তাহলে এক্ষেত্রে আপনি বলতে পারবেন এটা সাইন ওয়েভ না কজ ওয়েভ? সাইন ওয়েভ। সাইন ওয়েভ স্যার। এটা হলো সাইন ওয়েভ। আর কজ ওয়েভ হলে কি ঘটতো? কজ ওয়েভ হলে কি ঘটতো? মনে নাই। এটা কি পয়েন্ট? এটা পয়েন্টটা কি? জিরো। জিরো, তাই না? তো এই জিরোতে সাইন জিরো মান কত? জিরো, তাই না? জি। জিরো স্যার। এখন আর কস জিরোর মান কত? এটা যদি কস হতো, কস জিরো, কস জিরো মান ওয়ান, তাহলে এটা শুরু হতো কোথা থেকে? এখান থেকে, তাই তো? জি। প্রথম থেকে এভাবে শুরু হতো। তো ব্যাপারটা এই, সেটা গেল। তো এখন আপনাদের একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যে কম্পিউটেশন গুলো করছি, এই কম্পিউটেশন গুলো ফেজর ডোমেইনে করছি, আমরা কিন্তু টাইম ডোমেইনে কম্পিউটেশন গুলো করি না। তাহলে অঙ্কর সুবিধার্থে আমরা আমরা একবারে ওই অন্যান্য ইন্ডাকটেন্স এর কম্পিউটেশনের ক্ষেত্রে আমরা ওই ফ্রিকোয়েন্সিটা বলে দেওয়া থাকে, বা কখনো ডাইরেক্ট ইম্পিডেন্স ক্যালকুলেশন করে দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সিটা কি জাস্ট এফটা বলে দেওয়া থাকে, এফটা 50 হার্জ নাকি 60 হার্জ, এরকম বলে বলে দেওয়া থাকে। তো সেটা বলা থাকে। তবে আমরা যখন সার্কিট মানে সেটা দিয়ে যেটা মানে ফ্রিকোয়েন্সি ইনফরমেশনটা লাগে কোন ক্ষেত্রে? এক্স এল, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, বা ইয়ের ক্ষেত্রে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সটা বার করার ক্ষেত্রে থাকে। এখন যে জিনিসটা খুব মুখ্য, সেটা হচ্ছে যে আমার টাইম ডোমেইন থেকে ফেজার ডোমেইনে যাওয়া। তাহলে একটা ওয়েভ আমি জাস্ট লিখি, দেখা না গেলে কিন্তু কথা বলতে হবে। জি দেখা স্যার। দেখা না গেলে কিন্তু কথা বলতে হবে। ভিএম সাইন ওমেগা টি। আচ্ছা, ভিএম, আচ্ছা সরি, ভিএম কজ ওমেগা টি যদি হয়, ভিএম কজ ওমেগা টি প্লাস একটা অ্যাঙ্গেল, সাম অ্যাঙ্গেল, ভিএম কজ ওমেগা টি প্লাস একটা অ্যাঙ্গেল যদি হয়, এটা টাইম ডোমেইনে। দেখেন সময়ের সাথে একটা পরিবর্তনশীল একটা জিনিস, মানে এটা মূল মূল বেসিক জিনিস এইটা। কিন্তু এটা যখন আপনি কম্পিউটেশন করবেন, আপনি আপনি তো কম্পিউটেশন করেন এইরকম একটা চেহারা দেখেন, তাই না? নাকি জি। এরকম একটা চেহারা। তো এটার এই টাইম ডোমেইন থেকে ফেজার ডোমেইনে নিয়ে যাওয়ার ওয়েটা হচ্ছে ভিএম কজ ওমেগা টি প্লাস থেটা। তো এই থেটাটা, এই অ্যাঙ্গেলটা জাস্ট এখানে উঠবে,
আমার কথা কি বোঝা গেছে? জি আচ্ছা, তো যখন আপনাকে এইরকম একটা সিগন্যাল দেওয়া থাকবে তখন আপনি এটা দিয়ে কম্পিউট করবেন। সাইন যদি এটা দিয়ে মানে কোনো কিছু যদি সাইনে যদি দেওয়া থাকে, সাইন ওমেগা টি প্লাস সেটা এই আকারে দেওয়া থাকে, তখন ফেজারে কনভার্ট করতে গেলে আপনাকে প্রথমে এই সাইনটাকে কজ বানাতে হবে। এর ভেতরে ভেতরে 90 ডিগ্রি যোগ বা বিয়োগ করে যেটা করবেন, সামথিং একটা অ্যাঙ্গেল, মানে 90 যোগ বা বিয়োগ সেটা করে দেন আপনি এখানে যে ওমেগা টি ছাড়া যেটা থাকে, ধরেন এইরকম একটা কিছু আসে, সেটা -90 ডিগ্রি হোয়াটএভার, এইরকম একটা চেহারা দাঁড়াবে। এটা হচ্ছে যে ফেজরের গল্পটা গেল, ফেজরের গল্পটা হলো। তো এখন এমনি এমনি আপত্তি আছে এই জিনিসটাতে, এই ছোট ছোট জিনিসগুলোতে? না স্যার। হ্যাঁ, এখানে এখানে যে টাইম ডোমেন থেকে আমি ফেজর ডোমেনে নিয়ে যাচ্ছি, আপনি চিন্তা করেন দুটো ইনফরমেশন যাচ্ছে সাথে, ভিএমটা যাচ্ছে আর থেটা, এই এই যে ঠিক আছে। অ্যাঙ্গেলটা, এই ইনফরমেশনটা আছে। পরিষ্কার কথা, আমি ধরেন একটা জায়গা থেকে দুটো বাস ছেড়েছে, দুইজনই 100 কিলো স্পিডে ছুটছে, কিন্তু ইম্পর্টেন্ট হলো তারা কখন, সে গাড়ির কখন দেখা হবে একসাথে, সেটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে আপনি কি ওই 100 কিলোমিটার ধরে বসে থাকবেন, ওই ওই প্ল্যানটা নিয়ে বসে থাকবেন, ওইটা নিয়ে ঘাটাঘাটি করবেন, নাকি ওদের রিলেটিভ ডিস্টেন্স নিয়ে চিন্তা করবেন, কোনটা? কথা ডিস্টেন্স নিয়ে চিন্তা করতে হবে। কথাটা আবার 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 বলি, যে দুটো গাড়ি বেরিয়ে গেল, দুজনই 100 কিলোমিটার স্পিড, এখন দুটো গাড়ি কি একসাথেই 100 কিলোমিটার রাস্তা জুড়েই কি 100 কিলোমিটার স্পিডে যাচ্ছে, নাকি দুইজন দুই জায়গায় থাকতে পারে? স্যার দুজন দুই জায়গায় থাকতে পারে। কারণ কারণ কথা হলো একজন আগে শুরু হয়েছে একজন পরে শুরু হয়েছে, হতে পারে না? অবশ্যই। আর যেখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তারা কখন তাদের একসাথে দেখা হচ্ছে সেই জিনিসটা, তখন এই ক্ষেত্রে এই যে রিলেটিভ ডিস্টেন্সটা, মানে কত, কে কার কাছ থেকে কত দূরে, একটা তখন সাইন ওয়েভ যদি আপনারা যে সিনুসয়েডাল গুলো আছে, ইলেকট্রিক্যাল যে এসি ওয়েভ যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে এই ফেজ অ্যাঙ্গেলের জিনিসটা এইভাবেই চলে আসে। তো এখন আমাদের এই ফেজর যখন আমরা করতে যাই, ফেজরের ক্ষেত্রে এই এই ওমেগা টি, এটার মধ্যে তো ফ্রিকোয়েন্সির ইনফরমেশন, টাইমের ইনফরমেশন, সময়ের সাথে কি হচ্ছে আমরা জাস্ট জানি, এরা সব এরা নর্মালি এইরকম সিনোসয়েড ফলো করছে। সো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। সো এই সার্কিট অ্যানালাইসিস করার সময় এই এই মানটা নেওয়া হয়, এই মানটা নেওয়া হয়, আর এখানে যে থেটা এটা নেওয়া হয়। তবে এখন একটা কথা, কথাটা খুব মানে মানে ক্লিয়ার আছে আছে কিনা আমি জানি না, ভিএম যেটা, এটা কিন্তু পিক, এইটা পিকটা, তাই জি তো? জি ভিএমটা হলো পিক বা অ্যামপ্লিচিউডটা। তবে এখন কথা হচ্ছে আমরা তাহলে সার্কিট অ্যানালাইসিস করছি, আমরা কি সত্যি অ্যামপ্লিচিউড ধরে করছি? আমার কথা হচ্ছে না, আমরা অঙ্ক করার সময় যেটা করি, যদিও কনভার্সনে এইরকম আসে, কিন্তু আমরা সার্কিট যখন অ্যানালাইসিস করি তখন আমরা ভিএম এর সাথে √2 এই আকারে গুণ অবস্থায় অঙ্কটা করি, আমরা আমরা আরএমএস এ কাজটা করি। আরএমএস জাস্ট এটার সাথে আর কিছু মাল্টিপ্লাই করে দিলে আরএমএস হয়ে যায়। সো আমরা এটা আরএমএস এ কাজ করি, সরি, এই চেহারায় কাজ করি আমরা, ভি আরএমএস টা সেটা। তাহলে আমরা আমাদের 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 ঘরে যে বাসা বাড়িতে যে নর্মাল যে ভোল্টেজ যে সিগন্যালটা আছে সেটা কত, 200, ধরে নিলাম 220, 220 ভোল্ট। এটা আরএমএস নাকি পিক, কোনটা? আরএমএস। আরএমএস ভাবছো? আচ্ছা, এটা হলো জাস্ট আরএমএস। তো আরএমএস মানেটা কি? কথা ছিল একটু স্যার, বলেন স্যার, কে বলছেন? নোবেল। একটু একটু যদি ভালোভাবে একটু ক্লিয়ার ভাবে একটু দেখা যাচ্ছে না, একটু ক্যামেরা একটু উঁচু করে ধরলে মানে ভালো হয়। হ্যাঁ পেজটা, হ্যাঁ এইভাবে সোজা করলে মানে ভালো হয়। কাজ হচ্ছে না, আমার দ্বারা মনে হয় সম্ভব নয় বেশি, কিছুটা হয়তোবা কিছু দেখা যায়। যথেষ্ট স্যার। ঠিক জি আছে, যথেষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা। তো এখানে 220 এই ভ্যালুটা হচ্ছে জাস্ট আরএমএস, ধরে নিলাম 220, যেটা মাপি 210, 200, 180 হয় কখনো, সেটা বিষয় না।
এখন এটা যদি আপনি একদম আপনার কাছে যদি কেউ বলে যে একদম টাইম ডোমেইনে দেখাও, এরকম একটা সিগন্যাল পেলেন, আপনাকে বলা হচ্ছে যে আপনার লাইনে যে ভোল্টেজটা আপনি মাপলেন, মেপে এইরকম করে আপনি লিখে রেখে দিয়েছেন বা একটা অ্যাঙ্গেল করে লিখে রেখে দিয়েছেন। এটাকে যখন এটা 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 কি, পিক না আরএমএস? আরএমএস তো, তাই না? জি যখন যখন এই ভ্যালুটা আপনি জানছেন আরএমএস, তখন কম্পিউট করার সময় আপনি আপনি যদি ফিরাতে যান, আপনাদের এইসব অঙ্কের ক্ষেত্রে ফিরানো টিরানো এটা বাচ্চাদের অঙ্ক আছে, ওর সাথে রুট টু দিয়ে গুণ করে কজ। ফেজরের কথা বলেছিলাম, কি ফেজর সাইন থেকে এসছে না কস থেকে এসছে? কস থেকে। ফেজর কস থেকে এসছে, কজ ওমেগা টি প্লাস এটা অ্যাঙ্গেল যা আছে তাই। তো এই হলো তার চেহারা। তো আমরা যেটা সাধারণত করে থাকি, মানে অঙ্কের ক্ষেত্রে আমরা এই ভ্যালুটা নিয়ে কাজ করি, আরএমএসটা নিয়ে, আরএমএসটা নিয়ে মানে মোটামুটি অঙ্কগুলো সারবো। আর নচেত এইরকম একটা মানে আলটিমেটলি এইরকম ভিএম বাই রুট টু অ্যাঙ্গেল, এই চেহারায় কাজ সারি। সো ব্যাপার না, জাস্ট একটা মাল্টিপ্লিকেশনের ব্যাপার হচ্ছে, অ্যাঙ্গেলে কোনো পরিবর্তন হচ্ছে না জাস্ট। যাই হোক, এইবার আসেন আমরা গতদিন যে অঙ্ক করেছি সেখানেও আরএমএস আর ওটার রিলেটিভ যে অ্যাঙ্গেলটা সেটা নিয়ে ডিল করেছিলাম। তো এখানে আপাতত এইসব অঙ্কের ক্ষেত্রে পিক নিতে আপনার ঝামেলা হচ্ছে না, সো ওই আরএমএস টাই ম্যাগনিটিউডের জায়গায় লিখবেন। প্রশ্নটা বেশি বড় হয়ে গেছে। স্যার গতদিনকার অঙ্কের ওই যে মিডিয়াম ট্রান্সমিশন লাইনে যেটা দিছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে স্যার ভোল্টেজ রেগুলেশন মিলে নাই, উত্তর বাকি সবই মিলছে। সব মিলেছে, রেগুলেশনটা মিলছে না, তাই তো? ভোল্টেজ না, এখন ভোল্টেজ রেগুলেশনের যে নো লোড ভোল্টেজ ফুল লোড ভোল্টেজ, এই নো লোড ভোল্টেজ কি ভিএস ধরবো সরাসরি? ও, নোলোডটা, জি নোলোডটা কি ভিএস হচ্ছে? ওইটা তো উৎপাদন হচ্ছে, মানে ওইখানে যেটা আছে সেটার সাথে তো কোনো লোড সংযুক্ত নাই আপনার রেজিস্ট। আপনি চিন্তা করেন, এখানে একটু তাকান, যেহেতু কথা বললেন, দেখেন আপনি যখন সাধারণ লাইনের ক্ষেত্রে, মানে শর্ট শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, এখানেও যা, যখন লোড থাকছে না, মাঝখানে তো ইম্পিডেন্স আছে, তো এখানে মোটামুটি যে ভোল্টেজ, এই ভোল্টেজটাই আপনি তখন লোড ছাড়া অবস্থায় এই ভোল্টেজটাই পাবেন। কিন্তু যখন মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, খুব ভালো করে দেখেন, মিডিয়াম ট্রান্সমিশন লাইনের কাছে এখানে একটা ব্রাঞ্চ আছে না? জি এখানে এই জায়গায় যেহেতু ব্রাঞ্চ চলে আসছে, তাহলে এখানে ন্যাচারালি কারেন্ট ফ্লো করবে না? জি এখানে, আর এখানে যদি ন্যাচারালি কারেন্ট ফ্লো করে, তাহলে এখানেও কারেন্ট ফ্লো করবে না? জি এখানে কারেন্ট ফ্লো করে গেলে ভোল্টেজ কিছু ড্রপ হয়ে যাবে না? জি তাহলে কি এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান হবে? স্যার ভোল্টেজ সমানের কথা বলছি না। আমি আমি আপনাকে, আপনি যেটা আমাকে বললেন, ভি আর নো লোড, তাই তো? জি তাহলে নো লোড যখন এইরকম চেহারা তো তার তখন স্যার ওই উপরে একটা সূত্রতে দেখলাম আহ কেমন যেন একটা এ দিয়ে ভাগ করছে ওয়ান হিসাবে, বা কেমন একটা এ দিয়ে ভাগ করেছে ওখানে, ওই ওই ধরনের ঠিক আছে, আপনি যখন ইয়ে করেন দেখিয়েন, ওই এ দিয়েই ভাগ করে ওটাকে। এর মান কত ছিল? ওয়ান। তবে এটা শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, জি স্যার, শর্ট ট্রান্সমিশন যা লাইনের ক্ষেত্রে। শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, যেহেতু এর মধ্যে কারেন্ট ফ্লোর কোনো অপশনই থাকছে না, তাই না? ক্যালকুলেশনের জি ক্ষেত্রে কোনো কারেন্ট জি ফ্লোর কোনো অপশন নেই, তাহলে এখানে যা ভোল্টেজ এখানে তাই ভোল্টেজ তো আপনি দেখবেন, তাই না? জি এখানে এর ভেতরে যা ইম্পিডেন্স থাকুক না কেন, যা কিছু থাকুক না কেন, যদি কারেন্ট ফ্লো না হয়, এখানে যা ভোল্টেজ এখানে তাই ভোল্টেজ, গ্যারান্টি। কিন্তু এখানে জি অলরেডি এই ক্যাপাসিটর আছে, তা কারেন্ট ফ্লো করে যাচ্ছে না একটা, তো কারেন্ট যদি একটু জি হলেও ফ্লো করে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে না? জি তাহলে এখানে লোড থাকুক আর না থাকুক, তাও তো এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে। তাহলে ভোল্টেজ যদি এখানে কিছু ড্রপ হয়ে যায়, আপনি তো পুরোপুরি ভোল্টেজটা পাবেন না, পুরোপুরি ভোল্টেজের কিছু অংশ এখানে ড্রপ হয়ে গিয়েছে অলরেডি।
তাহলে স্যার ওই ভিআর আর এই ড্রপটা যোগ করলে পারে কি সেই নো লোড ভোল্টেজটা পাওয়া যাবে? হ্যাঁ তাহলে ওই যে ভিআর নো লোড যেটা, হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে ওইটার সাথে ভিআর নো মানে লোডটা আপনি কম্পিউট করতে হবে আপনাকে। আপনাকে এইরকম একটা সার্কিট করে ভিএস, এরকম একটা সার্কিট করে, জাস্ট এইরকম একটা সার্কিট, এখানে এখানে যা ড্রপ হবে এইটা এখানে যা ড্রপ হবে এই ক্যাপাসিটরটার অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হবে, এখানে কোনো লোড আছে, এখানে কোনো কারেন্টটা হিসাব করছেন না আপনি। না এইরকম একটা অবস্থা যখন, তখন আপনাকে বা এই জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ যা হবে তাই, এটাই নো লোড। বুঝতে পারছেন কথাটা? স্যার হচ্ছে না। নো স্যার, নো লোড ভোল্টেজ ওটা নিলাম, তাহলে ফুল লোড কোনটা? ফুল লোড এখানে যখন লোড থাকবে, কিন্তু স্যার এই কারেন্ট, ওই ভোল্টেজ রেগুলেশন যেখানে বের করতে দিচ্ছে ওখানে তো ফুল লোড লাগানো আপনি নাই। যখন ভিআর বার করলেন, কত বার হয়েছে? এত এখান থেকে ক্যালকুলেশন করতে করতে ভিআর বার করলেন না? এখান থেকে ভিআর বার করেছেন না? ভিএস থেকে ভিআর পর্যন্ত জি গেলেন না? ভিআর কত আসে? জি, ভিআর আসে 330.68। ফেজটা বলেন। ফেজ ফেজ হবে হচ্ছে 190.922। ঠিক আছে, এটা কত ছিল? ওইটা ছিল 199.185। 199.18 মান, এই মানটা কি মিলেছে? স্যার অ্যান্সারের সাথে কি লাস্টে মেলে? এসে তো লাস্টে এসে তো মানে ওই মানে পিডিএফ এ তো অ্যান্সার যেভাবে দেয়া আছে আমাদের এভাবে করা নাই, কিন্তু আপনার এই ভোল্টেজ এবং কারেন্টের মান মিলছে, এমনকি পাওয়ারও মিলছে আমার, শুধুমাত্র বইয়ের মানের সাথে মিলছে তাই রেগুলেশনে তো? গিয়ে বইয়ের যে করা মানটা নাই। দেওয়া আছে তার সাথে মিলছে তাই তো? জি জি, আচ্ছা শুধু তো, রেগুলেশন বাদে। আচ্ছা ঠিক আছে। এইটা যেটা, এটা যেটা বার করা হলো সেটা তো লোড ধরে বার করা হয়েছে তাই না, নাকি? লোডের স্যার হিসাব করে? লোডের হিসাবে তো বের করা হয়নি পাইপ পদ্ধতিতে। আহ, আহ, হ্যাঁ, লোডের হিসাবে তো বের করা হয়েছে কি লোডের হিসেবে বের করা হয়নি? ওইটা ওইটা তো নো লোড ভোল্টেজ, যেহেতু লোড লাগানো নাই। দাঁড়ান তো, আপনি তো আমাকে মাথা ঘুরিয়ে ফেলছেন। এই যে ভোল্টেজটা এখানে, এখানে আপনাকে বলা হয়েছিল না যে টোটাল কারেন্টটা তো ছিল দেয়া তাই না, আইএস। জি 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 কারেন্টটা যেহেতু দেয়া ছিল, সেহেতু আপনি ওভাবে কম্পিউট করতে করতে এই দিকটাই গেলেন। তাহলে জি আইএস একটা লোড ছিল, সেটা এত পাওয়ার ফ্যাক্টর, সেটা ওভাবে বলে দিয়েছে আপনাকে, তো জি আপনি ওভাবে ক্যালকুলেশন করতে করতে গেলেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওটাই লোড। আর নো লোড যদি হয়, নো লোড যদি হয়, আপনি তাহলে এভাবে বার করা যাবে কিনা দেখেন তো। এই ভোল্টেজটা তো দেয়া আছে, ক্যাপাসিটেন্সটাও দেয়া আছে তাই না? জি এটা নিয়ে আপনাকে ভাবতে হচ্ছে না, এই ব্রাঞ্চ থাকুক আর না থাকুক কোনো ব্যাপার না। ভোল্টেজ সোর্সের সাথে প্যারালালে কিছু থাকুক আর না থাকে, এর ভেতরে কারেন্ট যাবে, ভোল্টেজ তো জি হ্যাঁ, জি এটা এটা ব্যাপার না। আহ কম্পিউটেশনের ক্ষেত্রে এটা কাজে আসছে না। আচ্ছা, এইটা কাজে আসছে তাই তো? জি এটা কাজে আসছে আর এটা কাজে আসছে নাকি? জি তাহলে এটার উপর কতটা ড্রপ হচ্ছে, এটার উপর কতটা ড্রপ হচ্ছে, এটার উপর যা ড্রপ আসছে এটাই ভিআর। কত জি আসছে দেখেন তো। জি ওইটা ভিআরএস হচ্ছে ওই যে 190.922। লোড ছাড়া?
প্রথম আহ, প্রথম পাওয়ার ফ্যাক্টর, লোড, কারেন্ট, 400 অ্যাম্পিয়ার কারেন্ট ধরে যেটা করেছেন সেটা 190, তাই তো? জি স্যার, এই দিক থেকে তো আর আইএল আর আর এইরকম একটা সার্কিট করেন, এইরকম একটা সার্কিট করে দেখেন এখানে কত আসছে। আমি যতদূর জানি তাই তো হওয়ার কথা। এর উপর ইম্পিডেন্সের ড্রপ তো মাইনাস করলে পরে ওই ভিআর পাওয়া যাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে তো সিম্পল। স্যার 190.922 হয়। ভোল্টেজ ডিভাইডার করেন না কেন? আপনি ভোল্টেজ ডিভাইডার করেন না কেন, বা কেভিএল করেন না কেন? দেখেন ভিএস প্লাস আই জি, এটাও জানছেন, এটাও জানছেন, প্লাস এখানে কোনো ভোল্টেজ নেই, তাহলে কি জি না, আই, ভিআর। আচ্ছা ওই সেম কারেন্টটাই যাচ্ছে, তাহলে তাহলে কি হচ্ছে টোটাল, এটাকে ইয়েতে নিয়ে চলে আসেন, এটা আই বাই ওয়াই, আই বাই ওয়াই, আই বাই ওয়াই বাই 2 মানে টোয়াইস আই বাই ওয়াই, এরকম চেহারা, টোয়াইস আই বাই ওয়াই ইকুয়াল 0, তাহলে তো আসার কথা আয়ের মানটা বার করা আর কি। ভিএস কত আসছে আমাকে এটা বলেন। ভিএস হলো 199.189, তাই তো? 185 185, অ্যাঙ্গেলটা 0। ওকে, 0। জি, ঠিক আছে, কারেন্টটা বার করবো আমরা। জিটা বলেন, জেডটা। যেটা হচ্ছে 0.036। 0.036, স্যার 130 কিলোমিটারের ক্ষেত্রে 4.68 প্লাস জে অফ 39। 4.68 প্লাস জে অফ 39, আচ্ছা ঠিক আছে, প্লাস এটা বলেন 2 বাই ওয়াই কত হবে? 2 বাই ওয়াই, 2 বাই ওয়াই কত হবে? 2 বাই ওয়াই। ওয়াই কত, বড় হাতের ওয়াই? স্যার বড় হাতের ওয়াই ছিল হচ্ছে 5.48 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 সিমেন্স। 5.48 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। 4 সিমেন্স, জি। ওকে ওকে, এটাকে তাহলে 2 বাই অ্যান্সার, যা হয় তাই, বলেন কত আসে? 2 বাই অ্যান্সার, স্যার 2 divided by 2 divided by 5.48, 2 ডিভাইডেড বাই 5.48 into 10 to the minus 4 bracket close, মেলা। স্যার জে অফ 5.48 না, জে অফ তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো তো যে এটা জে ছিল তাই না? জি জি জি। এটা জে ছিল, তাহলে এটা যখন উঠে যাবে 2 ডিভাইডেড বাই 1 বাই জে মানে কত, একটু সবাই দেখেন, 1 বাই জে মানে কত বলেন তো কেউ, মাইনাস 90 ডিগ্রি। অন্য কেউ বলুক 1 বাই জে মানে কি? স্যার জে এর মান তো হচ্ছে 90 ডিগ্রি। আর 1 বাই জে, 1 বাই জে কে আমি রেক্টেঙ্গুলারে নিয়ে যাবো, যেটাকে উপরে তুলবো, কি হবে? স্যার তাহলে হচ্ছে জে পার হবে স্যার -1। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, দেখেন তো, নিচে জে আরেকটা জে গুণ করেন, উপরে একটা জে লিখলেন, নিচে উপরে নিচে জে দুটো গুণ করলেন, একই কথা তাই তো? দুটো জে মানে জি কি, জে স্যার। স্কোয়ার, আর উপরে জে রইলো, তাহলে মাইনাস জে, এটা জানেন আপনারা? জি স্যার। তৃপ্তি? না স্যার, স্যার আমরা তো জানি উপরে উঠালে স্যার ওই যে -1 হচ্ছে ইয়ে হয়, 1 বাই জে মানে হলো পাওয়ারটা হয় স্যার। 1 বাই জে মানে মাইনাস জে,
না অবশ্যই হয়, কিন্তু 1/j মানে মাইনাস জে, এটা কি আজকে শুনছেন? জি স্যার, স্যার এটা জানা ছিল না। আচ্ছা ঠিক আছে। আর যে শোন- উপরে উঠলে মাইনাস হয়ে যায়, বিষয়টা কেমন? জে মানে কি সবার আগে বলেন, জে বা আই মানে কি? √-1 না, এটুকু জানেন আপনারা? একটু নিচে লেখেন স্যার, দেখা যাচ্ছে না। জি স্যার। √-1 কে আই বা জে বলে। জি স্যার। স্যার আচ্ছা একটু নিচে লেখেন স্যার, এদিকে একটু ওই কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। ঠিক আছে, কিভাবে? স্যার দেখা যাচ্ছে স্যার, ক্লিয়ার। না না আমাদের তো প্রবলেম হচ্ছে না। না আমার না কেটে না কেটে না, যাচ্ছে। যার সমস্যা হচ্ছে হচ্ছে, তার কষ্ট হচ্ছে বলেই তো সে বলছে আমাকে। স্যার ওর ওখানে হচ্ছে পেজ হচ্ছে এ- এ- টাইনি হয়তো নিচে দিয়ে আর ওই একটু পেজটা দেখেন, একটু দেখেন স্যার। কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইকবাল ইকবাল দেখেন, ঠিক আছে। হ্যাঁ জি স্যার। শোনেন, ইয়ে আমি সবার জন্যই বলি, আমাদের আমাদের অনেক স্টুডেন্ট, সবার সবার ফোন দামি বা সবার ফোনে একরকম একই আচ্ছা স্টাইলে সবাই অপারেশন জানে তা না, এই জন্য কেউ যখন বলছে তাকে আমি সেভাবে দেখাবো, কারণ তার তো স্যার, ওর কষ্ট হচ্ছে। স্ক্রিনটা একটু ছোট করলে স্যার ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে ওকে একটু বলেন জিনিসটা কিভাবে কি করবে। এই নোবেল স্ক্রিনটা ছোট কর, জুম করা আছে মনে হয় তোর স্ক্রিন, ওইটা হচ্ছে ঠিক কর। স্যার আচ্ছা, আপনারটা না স্যার ওরটা। না না না, আমারটা করছি না, আমারটা করছি না। না আমি তো পিসিতে দেখে করছি, আমি মোবাইল আলাদা জায়গায়, পিসি আলাদা জায়গায়, কি শেয়ার হচ্ছে আমি নিজেও দেখতে পাচ্ছি। ও, তাহলে তো আমাদের বলাই লাগবে যে আমরা বুঝতে পারছি কিনা সেটা তো। না অবশ্যই বলবো, অবশ্যই জিজ্ঞেস করব আপনি আপনি মোবাইলে আদৌ দেখতে পাচ্ছেন কিনা। এই যে জিনিসটা ঝাপসা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছে কিন্তু কথা বললাম, আপনি কম্পিউটারে আমরা নাও না দেখতে বুঝতে পারেন। পারলে অবশ্যই ঠিক করতে এটা হবে, কিন্তু আমরা এটা না কিন্তু আর বুঝতে এটা পারলে। কিন্তু এই দেখাটা আর এই দেখাটা এক, এই দেখাটা আর এই দেখাটা এক। না স্যার, অবশ্যই এইটা আমাদের জন্য সুবিধা হচ্ছে, এটা সোজা হচ্ছে, আর ওইটা একটু বললাম মোটর গুলো ল্যান্ড সিধা হোক আর গরমের সময় ফ্যান বানাতে বলে। আচ্ছা ল্যান্ডস্কেপে আচ্ছা চলে ঠিক যাচ্ছে, আছে, আর ওইটা আচ্ছা হলে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এত দ্বন্দ্ব করতে হবে না, দেখেন। আচ্ছা, হুম। যে মানে √-1 এটা আপনারা আচ্ছা জানার দরকার নেই। তাহলে যে মানে √-1 যদি হয়, তাহলে জে স্কোয়ার মানে কি -1 না? জি আহ, কোনো কিছু রুটের উপর স্কোয়ার করলে সেটা তো এই চলে আসে আই বা জে রুটের উপর। ইমাজিনারি নাম্বার, এটা ইমাজিনারি নাম্বার। জি জটিল সংখ্যা ইন্টারমিডিয়েটে ছিল, জি স্যার, জটিল সংখ্যাই ছিল। জটিল সংখ্যা। জি তো স্যার, এই এই সংখ্যা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর 1/j যদি হয়, 1/j সেটাকে একটু ফর্মুলেট করা যায়, ওপরে যে আর নিচে যে গুণ করা যায় না ইচ্ছা করলে, এরকম জি লেখা স্যার, করা যায়। করা যায়। তাহলে দুটো জে যদি গুণ হয়, তাহলে কি জে স্কোয়ার হয়ে যায় না? জি স্যার। তাহলে জে স্কোয়ার মানে আবার -1 না? জি স্যার। তাহলে 1/j মানে -j না? জি স্যার, এবার ক্লিয়ার স্যার। ক্লিয়ার? এইটা আমরা তো ইউনিভার্সিটির মধ্যে ক্লিয়ার করছি, মন খারাপ করার কিছু নেই, ক্লিয়ার তো হলো, হয়নি হলো, আলহামদুলিল্লাহ। এবার আসেন, আই 2/y, খুব ভালো করে দেখেন। আচ্ছা, ওখানে একটা ওয়াই এর আগে একটা জে ছিল তাই না? জি জি ওয়াই যদি আমি উল্টে দিচ্ছি, তাহলে একটা এবার -j হয়ে যাবে, তাই তো? জি আচ্ছা -j, এখানে এখানে কিন্তু কোনো রিয়েল পার্ট নেই, জি না। এখানে এখানে কোনো রিয়েল পার্ট নেই, এই জন্য এটাকে ডাইরেক্ট উল্টাতে পারতাম, কিন্তু পারছি। কিন্তু যদি এখানে রিয়েল পার্ট থাকতো, আপনাকে কিন্তু একদম কম্পিউটারের শরণাপন্ন, মানে ক্যালকুলেটরের শরণাপন্ন হতে হতো। এই হাতেও করতে পারতেন, অনেক প্যারা আর কি। -j কত হচ্ছে, এটাকে উল্টালে 2 j of 5.48 into 10⁻⁴। তাহলে যেটা উপরে উঠে -j হয়ে গেল, আর এই অংশটুকু কত হলো নোবেল? আহ, নোবেল কত হচ্ছে? স্যার কোনটা স্যার? এটাকে উল্টালে কত হচ্ছে, 2/5.48 into 10⁻⁴ কত হচ্ছে? এটা উপরে চলে যাবে, টুটা নিচে যাবে, এই তো। হ্যাঁ হ্যাঁ, 2 উপরে হয়, 2 উপরে থাকবে, 2 ডিভাইড, তাহলে আর যেহেতু আমি উঠিয়ে নিয়েছি উপরে,
2 divided by 5.48 into 10 to the minus 4 কত আসে? 5.5 into 10 to power এটা পাওয়ারটা তখন গুণ আকারে চলে আসে, মনে আসতে ভাগে হবে। মাইনাস 3649 3649 তাহলে এটা 36 হিসাব আমার হিসাবে তাই আসছে। আপনি জি। একটু করেন দেখেন মিলে কিনা, আপনি মিললে তারপরে এগোবো আমি। 10 to power কত স্যার এটা? 4? 10 to the minus 4 এ পয়েন্ট আছে নাকি? 5.48 ইন্টু 10 to power 4 মাইনাস 4 স্যার। হ্যাঁ স্যার। -4 আমি মাইনাস দিই না, এই জন্য আনসারটা রং আসছিল। ইয়ারুল স্যার এসছেন? 5.48 স্যার, 5.48 আসছে। স্যার ঠিক আছে। ঠিক আছে। সাকিম দেখছি আওয়াজ করছে না। স্যার সাকিম আওয়াজ করছে না। আচ্ছা এটা তাহলে আমরা এখানে লিখে ফেলছি, যেহেতু কম্পিউটেশন তুলছি তো এখানে -3649 ইন্টু 0.63 ইকুয়াল টু 0। ওকে ডান। এবার আমি পুরো ইকুয়েশনটাকে সুন্দর করে একটা জায়গায় তুলবো। আপনারা একটু দেখেন, যদি ভুল তোলা হয় আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন। ডিভাইডেড বাই, আচ্ছা 4.68 কত আসছে? ভোল্টেজটা কিলো 199.185 কিলো। হ্যাঁ করেন। আচ্ছা এটা কম্পিউটেশন আপনারা যদি বলেন তাহলে আমি দেখাবো ক্যালকুলেটরে। প্রথমে নিজে ট্রাই করেন, নচেত দেখাচ্ছি তারপরে। নাহিদ সব ঠিকঠাক এগোচ্ছে তো? জি স্যার। আচ্ছা আপনারা আবার মনে করেন না যে নাহিদ পাচ্ছে আপনি, আমি পারছি না, মনের দুঃখে একাকার ভেঙে পড়বেন না। জিজ্ঞেস করবেন, আপনাকে সর্বাত্মক সাহায্য করব ইনশাআল্লাহ। বাট শাহেদ চুপ কেন আজকে? তাহলে স্যার আয়ের মান আসে 55.16। আপনার আসছে কত? দাঁড়ান আমি একটু, দাঁড়ান একটু পরে বলেন, আমি লিখে নিই। ক্যালকুলেটরে কাজ করার সময় সবাই কমপ্লেক্স মোডে করবেন, সাফিসিয়েন্ট ব্র্যাকেট দেবেন। আর
যেখানে অ্যাঙ্গেল 0 সেখানে অ্যাঙ্গেল না লিখলেও হয়, ক্যালকুলেটর বুঝে নেবে যে অ্যাঙ্গেলের প্রয়োজন নেই, মানে ওটা ওটা 0 অ্যাঙ্গেল ধরে নেবে ক্যালকুলেটর। এবার ঘষতে মানে সেই স্পিডে ঘষছে। কি অবস্থা? হ্যাঁ, নাহিদ বলেন। 55.16 না ফ্যানের ওই পাখা কই পাওয়া নেই 16 হ্যাঁ কোণের মান 89.92 হয়েছে। এই স্পিড এই মোটরে অ্যাঙ্গেল হলো কি? 89.92 9.92 আমার আসছে। নোবেলের কি খবর? ইকবালের কি খবর? করতেছে স্যার, করতেছে। হ্যাঁ, আসতে তো হবে। স্যার যেটা কি ব্র্যাকেটের ভিতরে দেবো মানে বাইরে? আচ্ছা, আমি একটু বলি আপনাকে। এটা ধরেন এটা ডিভাইড বাই করলেন, এবার একটা ব্র্যাকেট রাখলেন 4.68, তারপরে প্লাস যেটা আগে দেওয়ার দরকার নেই পরে দিতে পারেন, লিখবেন 39 মাইনাস 3649.63 দিয়ে তারপর ব্র্যাকেটের বাইরে একটা আই দেবেন, ঠিক আছে? বাইরে রাখেন টোটাল একটা ব্র্যাকেট, তারপর ক্লোজ করে নিয়ে। এটা 0.63 না স্যার? হ্যাঁ 36.49.63 0.001011 কি হলো ওটা এটা? আপনি একটু দেখে নেন ক্যালকুলেশন, আমি তুলাটা দেখেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? তুলাটা দেখেন। ও প্রথমে আমি প্রথমে ব্র্যাকেট প্রথমে দেইনি। ব্র্যাকেট না দিলেও হবে, প্রথমে ব্র্যাকেট না দিলেও হবে, কিন্তু পরেরটাই ও, ভাগে 0. ব্র্যাকেট, ভাগে কিন্তু ব্র্যাকেট প্রথম থেকে শুরু হবে, ঠিক আছে? ওই জন্য আমার হয় না। এই দেখে নেন, দেখে নেন, খুব ভালো করে দেখে নেন। আবার ওই আই যখন দেবেন তার আগেও আবার একটা ভিতরে একটা মাইনাস দেবেন, মাইনাস দিয়ে ওটাকে এনক্লোজ করে তারপরে ওখানে আই দিয়ে তারপর ব্র্যাকেট ক্লোজ করে তারপরে আর থিটা, তাহলে একদম পোলার ফর্মে ডাইরেক্ট পাবেন, আর নচেত রেক্টেঙ্গুলার ওয়ান। ওকে, স্যার এখন এই যে এই আইটা কোন আই? হ্যাঁ বলেন। স্যার এই আইটা কোন আই? এই আইটা জি জি না আমরা যেটা বের করলাম আর কি। কারেন্টটা, এখন ভোল্টেজটা বার 55 করব, এখন ভোল্টেজটা বার করব, আসল আসল জায়গার ভোল্টেজ। জগা খিচুড়ি হয়ে গেছে। আসেন, পাঁচ মিশালি কাজ একসাথে করতে গেলে যা হয়। এই জিনিসটা এখানে এখানে ভোল্টেজ, 56 তো এখানে এই জায়গায় কারেন্টটা বেরিয়ে গেল, তো কারেন্টটা বেরিয়ে গেলে এর সাথে ইম্পিডেন্স এখন গুণ করে দিলে কাজ হয়ে যাবে। আই এই টার্মটা এই টার্মটা এই টার্মটা জাস্ট করতে পারলে এখানে কারেন্ট, এখন ধরেন কোনো লোড নেই, এদিকে কোনো লোড নেই, যদি এখানে কোনো লোড না থাকে, যদি এখানে কোনো লোড না থাকে, সে তো আপনি নর্মালি সিরিজ সার্কিটের মধ্যে কম্পিউট করলেন, কারেন্টটা বার হয়ে গেল, তাহলে আই কারেন্ট, ভালো কথা, আই কারেন্ট রইলো, আয়ের সাথে এখানকার ইম্পিডেন্সটা জাস্ট গুণ করে দিয়ে, এখানে অ্যাডমিটেন্স ডাইরেক্ট দেওয়া আছে,
তাহলে ইম্পিডেন্স যখন আমরা আই এর সাথে ইম্পিডেন্স যদি গুণ করতাম বা রেজিস্ট্যান্স গুণ করলে ভোল্টেজ হতো, কিন্তু আই এর সাথে ভোল্টেজ যদি বার করতে যাই তাহলে ইম্পিডেন্স ইয়ে মানে কি, জেড মানে কি 1/y না? জি তাহলে সেটা এইভাবে হিসাব করতে হবে, এটাও ভোল্টেজ। তাহলে v ইকুয়াল টু আই ডিভাইডেড বাই ওয়াই, কিন্তু এটা রেজিস্ট্যান্স হলে উপরে উঠে যেত, রেজিস্ট্যান্স ইম্পিডেন্সের ক্ষেত্রে এটা উপরে উঠে যেত। অ্যাডমিটেন্স উল্টো টার্ম। এখন অ্যাডমিটেন্স মানে কি, জেড রেজিস্ট্যান্স প্লাস জে রিঅ্যাকটেন্স, এই টার্মটা হচ্ছে ইম্পিডেন্স বলে, টোটালটাকে ইম্পিডেন্স। আর এটাকে কি বলে, রেজিস্ট্যান্স, আর এটা হলো রিঅ্যাকটেন্স। আর এটাকে যখন উল্টে দিচ্ছেন, জিটাকে পুরো উল্টে দিচ্ছেন, তখন এটাকে বলা হচ্ছে কি, এটাকে অ্যাডমিটেন্স বলা হয়। অ্যাডমিটেন্সের দুটো পার্ট, জি প্লাস জেবি। সাসেপ্টেন্স নাকি কি বলে এটাকে, সাসেপ্টেন্স নাকি জানো? জি স্যার, সাসেপ্টেন্স আর সাসেপ্টেন্স, আর এটা হচ্ছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স। এটা হলো অ্যাডমিটেন্সের দুই পার্ট। হ্যাঁ বলেন স্যার। স্যার আমরা যেখানে ছিলাম আই ডিভাইডেড বাই ওয়াই, তো হ্যাঁ ওয়াই না, ওয়াই হচ্ছে ওয়াই বাই টু। হ্যাঁ, না আমি জিনিসটা বোঝানোর জন্য করলাম, অবশ্যই y/2 করব আমরা। তাহলে এখানে যে কারেন্টটা ডিভাইডেড বাই y/2 করলে একমাত্র এইটা এই জায়গাকার ভোল্টেজটা বের হয়ে যাবে, জি i y/2, twice i i into 2 twice to i y by y। এইরকম। জি কারণ i ডিভাইডেড বাই y/2 করলে 2টা উপরে উঠে যায়, জি তাহলে জিনিসটা দাঁড়ায় কি, 2i হচ্ছে কি 55.16 89.92, আর y তো সেই পুরনো কি বলে 5.48, মুখস্থই হয়ে গেছে আমার, -4। একটা অঙ্ক জি এতক্ষণ জি 5 ইয়েস পয়েন্ট। ইয়েস ইয়েস ইয়েস, j অফ, করেন বার করেন। কত আছে, j এর অ্যাঙ্গেল 90 হবে, হ্যাঁ j এর অ্যাঙ্গেল 90 হবে। j কে যদি আপনারা অ্যাঙ্গুলার ফর্মে নিয়ে যান 90 ডিগ্রি, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার থেকে পোলারে যদি নিয়ে যাচ্ছেন। আবার -j যদি হয় 90 ডিগ্রি, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা আচ্ছা, কি অবস্থা, মান কি কি হচ্ছে, একবারে করি, ব্র্যাকেট শুরু করলাম 2 into 55.16 অ্যাঙ্গেল 201 কিলোভোল্ট, 201.31 কিলোভোল্ট। দাঁড়ান 89 divided by 5.48 into 10 to the minus 4 9। মেলা ভোল্টেজ আর কি, ভোল্টেজ কিন্তু বেড়ে যাচ্ছে 201, হ্যাঁ স্যার আমার সাথে মিললো না। হচ্ছে না, তাহলে আমি আবার করি। আমার ভিআর ছিল হচ্ছে 190.922।
আর আপনার এখানে হয়ে গেল 201। স্যার আমার 201 আসছে স্যার। হ্যাঁ 11 কিলোভোল্ট এদিক ওদিক হয়ে গেল। হোক, কারণ আপনি 190 ক্যালকুলেশনে এসেছিল না? জি 190 কি লোড অবস্থায় না? আহ, 190 লোড অবস্থায় না? লোড ধরে করেছিলেন নাহিদ? জি স্যার। আপনি লোড ধরে করেছিলেন, আর লোড ছাড়া বেড়ে গেল, মানে মূল যে ভোল্টেজ সেন্ডিং এন্ডের ভোল্টেজের চেয়ে বেশি হয়ে গেল 201.31। দেখেন তো এটাতে অঙ্ক হয় কিনা, অঙ্ক যদি হয় তাহলে আমি অঙ্ক ইয়ে করে দেবো আপনাকে, অবশ্যই হবে। আসেন, যেহেতু এই জিনিসটা ইনক্লুড করে দিলেন, আমি জাস্ট কম্পিউটেশনটা করছি। 92 ডিভাইডেড বাই 5.48। তৃপ্তিতে তো মনে হয় আমার মতনই অ্যান্সার আসছে নাকি? জি স্যার। 201.31 কিলো, আর অ্যাঙ্গেল আসছে, ওরে আল্লাহ, মানে প্রায় জিরো, তাই তো? এইরকম নাকি? অ্যাঙ্গেল কি এরকম না স্বাভাবিক? স্যার দেখতে পাচ্ছি না। শিফট ইকুয়াল দিলে তো অ্যাঙ্গেল বেরিয়ে যায়। স্যার আপনারটা দেখতে পাচ্ছি না স্যার। স্যার আমার তো শিফট ইকুয়াল দিলে তো অ্যাঙ্গেল বেরিয়ে যায়। আপনি পরিষ্কার একটা কথা দেখেন তো, স্যার অ্যাঙ্গেলটা আমার বেশি। স্যার আমি অ্যাঙ্গেল বের করতে পারছি স্যার। অ্যাঙ্গেল আপনার সাথে হচ্ছে 281.08 এসেছে স্যার আমার। হ্যাঁ মানে আপনি দেখেন পোলার ফর্মে ইয়েটা দেখেন, ভাগটা দেখেন। এরকম যদি কোনো একটা জিনিস থাকে, আর এটাও যদি পোলার ফর্মে থাকে, এটা যখন রেজাল্ট হবে এই জিনিসটা দেখে রাখেন, R1/R2, এটা তো বার হয়ে গেল 201। আর এইটা বার করবেন কিভাবে? θ1 মাইনাস থিটা 1 θ2। মাইনাস থিটা 2। তাহলে 89 মাইনাস 90, যে মানে কি 90 বললাম না? জি যে মানে 90 না? জি তাহলে 89.92 বিয়োগ 90, তাহলে তো এইরকমই ছোট একটা মান আসবে, কারণ 89 আর 90 প্রায় একই রকম। 89.2, তাহলে 0.08 বুঝাই যাচ্ছে। 0.08। হ্যাঁ মাইনাস 0.08, কারণ ওপরেরটা ছোট। জি স্যার। ওকে ডান। তো এখানে নাহিদ ইয়ে কত এসেছিল? রেগুলেশন কিভাবে বার করতে হয়, সূত্র কি? ভি আর নো লোড নো লোড, প্রথমে নো মাইনাস লোড। ফুল লোড। জি নো ভি লোড, আর নো নো লোড লোড। মানে 201, তাই তো? জি নাকি নো লোড, প্রথমে নো লোড তাই তো? জি স্যার নো লোড। নো লোড মাইনাস ফুল লোড। ফুল লোড 190 কত? 90.922। 190.922। আর ইয়ে কত ডিভাইডেড বাই নিচে ফুল লোড না নো লোড? ফুল লোড। ফুল লোড কত আসে, মেলে কিনা বলেন? 100। গতদিন যে মানটা আমরা খুব ট্রাই করেছিলাম, যেটা ওর ভুলের জন্য করতে পারিনি আমরা, যেটা স্যার 5.44 মেলে না? মিলছে স্যার। বইয়েরটা মিলেছে? বইয়েরটা মিলেছে? জি স্যার। তাহলে তো আমার দোষ নাই। স্যার তাহলে আমাকে ফুল লোড ভোল্টেজটা একটু বের করে দেখাই দেন। ফুল লোডটা, জি আচ্ছা। এখন গতকালকের কথাটা আপনাদের বলি একটু, চলেন বইয়ের অঙ্কে চলেন। সবার মাথার উপর দিয়ে আপনার এই কোশ্চেনটা সবার মাথার উপর দিয়ে একটা ঝড় গেল আর কি।
জি স্যার, খুবই ঝড় গেল। আমি তো বুঝতে পারছি, আমরাও ছাত্র ছিলাম, স্টুডেন্টও পড়াই, সবই বুঝি। স্টুডেন্ট কোন টাইমে কমফর্ট ফিল করছে তখন ছেলেপিলে চেঁচায়, সবাই একসাথে উত্তর দেয়, বুঝে যায় যে ক্লাস বুঝছে এবার। সবাই চুপ মানে ডিজাস্টার আর কি। স্যার আমরা কি জন্য বেসিক পড়তে যাই, কই চলে আসলাম না? আমরা কই চলে আসলাম, এই নাহিদ ওখান থেকে আমাকে সরিয়ে দিল, দাম করে সরিয়ে দিল। আমি তাহলে এটা অস্থির। এটা হ্যাঁ খেয়াল ছিল না, ওই যে কি যেন একটা কথা বললেন, ওখান থেকে খেয়াল হলো যে আমার না এটা আপনাকে জিজ্ঞেস করার কথা ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, ওই সুযোগে তো সবাই একটু ইয়ে কমপ্লেক্স অ্যালজেব্রায় হাত দিল, কি বলেন সবাই? ক্যালকুলেটরে একটু নাড়াচাড়া করতে গেলেন। জীবনে অ্যালজেব্রা খুব জ্বালা কেটে গেল, পরি- পাটিগণিত প- জীবনে পরি- হাল। পরীক্ষার দিন বিপদে পড়ার থেকে আজকে তো বিপদে পড়া অনেক ভালো, তাই নয় কি? আর আর জীবনে পাটিগণিত বিপদে পড়ার থেকে পাটিগণিত পরীক্ষায় বিপদে পড়া আরো ভালো। চালাইছে, তারপর পাটিগণিত হারাই গেছে। তারপরে এই বীজগণিত এখন পর্যন্ত পিছ ছাড়িনি স্যার, পাটিগণিত ছাড়িয়ে দিয়েছে, কিন্তু বীজগণিত এখনো ছাড়িনি। পাটিগণিত আপনার কিছু ছাড়বে না, আমি আপনাকে এখনই না, ও পাটিগণিত তো এখনই আমি আপনাকে পাটিগণিত করাবো। 50 পাটিগণিতের 50 সাইকেল হয় 1 সেকেন্ডে, 1 সাইকেল হয় 1/50 সেকেন্ডে। এই জিনিস ভালো লাগতো স্যার, ওইটাই ভালো লাগতো। ঐকিক গণিত যেটা বলে, ওই ঐকিক গণিত। হ্যাঁ, ঐকিক নিয়ম এখনো পিছ ছাড়িনি স্যার, ঐকিক নিয়ম পিছ ছাড়িনি, এটা সত্য কথা। ছাড়বে না। আচ্ছা, আমাদের অঙ্ক কোনটা ছিল? স্যার মিডিয়াম লাইন। 171 পেজ। আমরা 2 নম্বর অঙ্কটা আগেই করে ফেলেছিলাম। স্যার 5.3 করছিলাম। ওকে, আমরা এই অঙ্কটা করেছি। আহ, অঙ্কটা এই অঙ্কটার ক্ষেত্রে আপনার সেন্ডিং এর ভোল্টেজটা দেয়া ছিল, এবং গতদিনের লেকচারটা যে দেখবে তার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। একদম অঙ্কের শুরুতে এটা যেহেতু 300 হ্যান্ড প্রুলটা নিয়ে নি, 341 ভোল্ট কিলো ভোল্ট দেওয়া ছিল, সেখান থেকে আপনি ফেস টু ফেস ভোল্টেজ বানিয়েছিলেন, এবং এই ভোল্টেজটাকে আপনি রেফারেন্স 0 অ্যাঙ্গেল ধরে অঙ্ক শুরু করেছিলেন। ঠিক আছে না ঠিক নেই এটা আমাকে একটু নতুন স্টুডেন্টদের মধ্যে বলবে, নাহিদ এখন বলবে না কথা। ইকবাল বা তৃপ্তি বা নোবেল বা আরো যাদের নাম আমি বলছি না, সাকিম থাকলে বলবেন, সম্রাট বলবেন। গত দিনে সেন্ডিং এন্ড ভোল্টেজটা 345 কিলো ভোল্ট উল্লেখ ছিল, না উল্লেখ থাকলে আমরা রিসিভিং এন্ড ধরে অঙ্ক শুরু করতাম। যেহেতু উল্লেখ সেহেতু এটা দিয়ে কাজ শুরু হলো। এন্ড এবার দ্য সেন্ডিং এন্ড কারেন্ট, এটা ওরা বলে দিয়েছিল। এই কারেন্টটা আপনার ভোল্টেজটা যেহেতু বলেছে এবং কারেন্টটা যেহেতু বলে দিয়েছে, এটা সোর্স এই কারেন্টটা দিচ্ছে অলরেডি, তাহলে এটা সেন্ডিং আইএস ইকুয়াল টু এই কারেন্টটা। এইবার কথা হচ্ছে আমি কিছু জানি না, ওই রিসিভিং এন্ডের কোনো গল্পই জানি না। এই গল্পটা হাতে গল্পটা বলি আপনাকে। অঙ্কটা খালি আপনাকে বলে রাখি, আপনারা খাতায় লেখেন, আপনারা খাতায় এইটুকু কথা লেখেন। সবাই একটু কথা শোনেন, সবাই একটু খেয়াল করেন। জি বল। লাইনের ইম্পিডেন্স দেয়া আছে, লাইনের জি। ইম্পিডেন্স দেয়া আছে, লাইনের অ্যাডমিটেন্স অ্যাডমিটেন্স দেয়া আছে, এটা ইম্পিডেন্সও দেয়া থাকতে পারে, আপনি উল্টে নিতে হবে তখন। ঠিক আছে, এই পরীক্ষার সময় বোকা বানানোর জিনিসপত্র থাকতে হবে। এই পয়েন্টের মধ্যে আপনার রোল নাম্বার লেখা থাকতে পারে। সো আপনি দোস্ত হেল্প করো দোস্ত, হলো না, কাজ হবে না। আপনার ক্লাস আমি পুরো ছেড়ে দিও, যদি অন্যদিকে চলে যায় আপনি তাও বিপদে পড়বেন, দোস্ত আপনাকে বাঁচাতে পারবে না, তখন দোস্ত নিজের জন্য ব্যস্ত থাকবে। এবার দ্য সেন্ডিং এন্ড ভোল্টেজ এইটা 345 কিলোভোল্ট, এন্ড সেন্ডিং এন্ড কারেন্ট, এটা কোন অংশটুকুর কারেন্ট দেওয়া আছে, সেন্ডিং এন্ড যেখান থেকে পাঠানো হচ্ছে সেই কারেন্টটা দেওয়া আছে, বলে দেওয়া হচ্ছে। এইবার এখান থেকে বার করে ভোল্টেজ কারেন্ট এগুলো বার করতে হবে। আপনি এখন, আমি আপনাকে এটা আমার ইয়েতে নিয়ে চলে আসবো, ড্রয়েড ক্যাম নিয়ে চলে আসবো, আসেন। অঙ্কটার প্রবলেম যেটা ছিল, গান গেন না, অঙ্কটা ছিল এইরকম যে সার্কিটটা এইরকম একটা ছিল, এরকম একটা সার্কিট ছিল। সার্কিট বললে আপনারা বোঝেন জিনিসটা। এইরকম একটা সার্কিট দেওয়া ছিল, গান গেন না, এরকম সাম লোড দেওয়া ছিল,
এইটা ছিল জিনিসটা। এই ভোল্টেজটা দেওয়া ছিল, এই ভোল্টেজটা দেওয়া ছিল, এই ভোল্টেজটা দেওয়া ছিল, এইটুকুর অ্যাডমিটেন্স দেওয়া ছিল, অ্যাডমিটেন্স ইম্পিডেন্স একই রকম ইনফরমেশন, এইটা দেওয়া ছিল, এইটা দেওয়া ছিল, এবং এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটাও দেওয়া ছিল। কোশ্চেন করেছিল এইদিকে ভোল্টেজ কত হবে, এই ভোল্টেজটা এই জায়গার যে ভোল্টেজটা সেটা দেওয়া ছিল না। তাহলে আপনি কি করলেন, আপনি এই এই যে এটা ভোল্টেজ ডিভাইডেড বাই ইনটু এই ইম্পিডেন্সটা করলে, তো এই অ্যাডমিটেন্সটা করলে এখানে কারেন্টটা বেরোলো, আর এবং আপনাকে বলেও রাখলো যে সোর্স এত কারেন্ট ফ্লো করাচ্ছে, তাহলে ওই কারেন্টটা এই কারেন্টটা হিসাব করে এই কারেন্টটা বার করে দিলেন কেসিএল করে। তৃপ্তি ঠিক আছে না ঠিক নেই বলেন? ঠিক আছে স্যার। হ্যাঁ, এই কারেন্টটা বার করলেন, এই কারেন্টটা আপনি জেনে নিলেন। এখন এই কারেন্টটা যদি আপনি জেনে নেন, খুব ভালো করে খেয়াল করেন, এই কারেন্টটা জেনে নিলেন, দেন কি হচ্ছে একটু দাঁড়ান, আমি তো ভুলিয়ে যাচ্ছি। আচ্ছা, এই কারেন্টটা যেহেতু আপনি জানলেন, আমার তো স্মরণ আসছে না আর। তারপর কি ইনফরমেশন এমন একটা ছিল বলেন তো? আচ্ছা, এই কারেন্টটা আপনি পেয়ে গেলেন, এখানে যেহেতু কারেন্টটা আপনি পেয়ে গেলেন, এখানকার ভোল্টেজ আপনি বার করতে পারবেন না, যেহেতু এই অংশটুকু দেওয়া আছে, জি জি জেড ইন্টু আই দিয়ে এই ভোল্টেজটা বার করতে পারবেন না? জি। তৃপ্তি বলুক, নতুনদের মধ্যে থেকে মোটামুটি তৃপ্তি ভালো পারছে, অন্তত ধরতে পেরেছে কিনা আমি জানি না। এই কারেন্টটা বার করলাম কেসিএল করে, তো কারেন্টটা যদি বার করি তার সাথে জেড যদি গুণ করি, তাহলে কি এই জায়গার ভোল্টেজটা বেরোবে না? স্যার জি স্যার। ভোল্টেজটা বেরোবে। তো এখন কথা হচ্ছে, আমার একটা সার্কিটে একটা সার্কিট মোটামুটি এইরকম দেখতে, এরকম দেখতে একটা সার্কিট, এখানে প্যারালাল, মানে ব্যাপারটা এখানে প্যারালাল, ব্যাপারটা কিছুই না, এখানে না থাকলেও যা হতো তাই। কিন্তু এখন দেখেন জিনিসটা কি হচ্ছে, এই ভোল্টেজটা আমি জানি, এই ভোল্টেজটা মানে কি, এইটা, এই ভোল্টেজটাও জানি, V1 V2 এই লাইনের ভোল্টেজটাও জানি, তাহলে এই ভোল্টেজটা বেরোবে না? এখানে একটা কেভিএল করেন, এই ভোল্টেজটা জানি, এই ভোল্টেজটা মানে কি, এই ভোল্টেজটা, এই ভোল্টেজটা জানি, তাহলে এই দুটো ভোল্টেজ যদি জানি, তাহলে আমি এই ভোল্টেজটা বার করতে পারবো না? জি স্যার। এই ভোল্টেজটা যদি আমি জানি, তাহলে আমার ভিআর বেরিয়ে গেল না? জি স্যার। ভিআর বেরিয়ে গেল। প্যারালাল। গতকাল ভিআর এর হিসাব করতে গিয়ে আমরা মানে কম্পিউটেশনে ভুল ছিল বলে আমরা অঙ্ক ছেড়ে দিয়েছিলাম, যেটা সবার দায়িত্বই ছিল। তো ভিআরটা বেরোলো, এবার ভিআর যদি বেরোয়, তাহলে এখানে এই পর্যন্ত কারেন্টের হিসাব হয়েছে, এখানে এই পর্যন্ত কারেন্টের হিসাব হয়েছে, তাহলে ভিআর যদি বেরোয়, তাহলে ভিআর আর এখানে ভিআর এর প্যারালালে এটা আছে, তাহলে এর মধ্যে কত কারেন্ট ঢুকছে হিসাব করা যাবে না? ভিআর ইন্টু Y/2 করলে এই কারেন্টটা বেরোবে না? জি স্যার। তাহলে বেরোলো, তাহলে এই কারেন্টটাও জানেন আপনি, এই কারেন্টটাও আপনি জানেন, এই দুই কারেন্ট থেকে এই দিকের কারেন্ট বার করতে পারবেন না, লোড কারেন্ট। জি স্যার। এই অঙ্ক। আর রেগুলেশন, এখন কথা হচ্ছে এটা এটা কি লোডে না নো লোডে? স্যার লোড ছাড়া। লোড না, লোডে, লোডে। লোড আছে স্যার। জি স্যার লোড আছে, লোড দেওয়া। আর যখন নো লোড হবে, যখন নো লোড হবে সার্কিটটা দেখেন, যখন নো লোড, যখন আপনাকে কেউ নো লোড বলবে, নো লোড হচ্ছে সার্কিটটা এই, এর উপর এর উপরে ভোল্টেজ কত দেখেন, নো লোডে এই চেহারা, হুম। লাইন থাকবে কিন্তু এখানে ক্যাপাসিটর আছে, সেহেতু কারেন্টটা ফ্লো করবে, ক্যাপাসিটর না থাকলে কারেন্টটা ফ্লো করতো না। হিসাবে যেহেতু মিডিয়াম ট্রান্সমিশন লাইন মডেল করছে, সেহেতু ক্যাপাসিট্যান্স ধরে করতে হচ্ছে এই। তাহলে এই ক্ষেত্রে আপনি দেখলেন যে 210 ভোল্টেজ। এখন চিন্তা করেন, এখানে 199 ফেজ ভোল্টেজ ছিল, ফেস টু ফেস ছিল, আর এখানে 210, তাহলে 200 কত, 201। 201, তো 199 201 হয়ে গেল। তাহলে এই জিনিসটা কি, বাড়লো না কমলো? স্যার বেড়ে গেল। চিন্তা করেন, সেন্ডিং এন্ডের থেকে রিসিভিং এন্ডে ভোল্টেজটা কি বাড়লো না কমলো? এখানে কম হওয়ার কথা ছিল তাই না? কম হওয়ার কথা ছিল, জি বাড়লো স্যার। তাই না? কার জন্য বাড়লো? এই জি ক্যাপাসিটরের জন্য বাড়লো, ক্যাপাসিটরের জন্য বাড়লো, ক্যাপাসিটর ভোল্টেজ বাড়িয়ে দেয়, আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এবার বইয়ে যায়, বইয়ে দেখি এই টার্মটা চোখের সামনে আছে কিনা, মেলা রাইটারের বই আমি নিজে পাকিয়ে ফেলেছি, দাঁড়ান। এই আচ্ছা, যদি না থাকে এখানে কোনো সমস্যা নেই, আমি গুগলে নিয়ে চলে যাবো। গুগলে নিয়ে চলে যাবো, কোনো ব্যাপার না।
আপনার গুগল দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখানে আসেন। কেউ একজন রিডিং পড়েন। In electrical engineering, the Ferranti effect is the increase in voltage occurring at the receiving end of a very long कम से कम 200 किलोमीटर AC electric power transmission line, very long AC electric power transmission line relative to the voltage at the sending end. পরিষ্কার পরিষ্কার কথা হচ্ছে ইনক্রিজ ইন ভোল্টেজ অকারিং এট দা রিসিভিং এন্ডের ভোল্টেজটা সেন্ডিং এন্ডের ভোল্টেজের চেয়েও বেশি হয়ে যায়। কথা কি বোঝা যাচ্ছে? जी सर। এটা মোটামুটি 200 কিলোমিটার, কিন্তু আমাদের অঙ্কেও তো এরকম ঘটনা ঘটে গিয়েছে, তাই তো? জি जी এখানে একটা ভাষা দেখেন, দ্য ক্যাপাসিটিভ লাইন চার্জিং কারেন্ট। ক্যাপাসিটি, যেহেতু লাইনের একটা ক্যাপাসিটেন্স ফরমেশন হচ্ছে, সেই ক্যাপাসিটেন্সের জন্য ও একটা চার্জিং কারেন্ট ফ্লো করছে। চার্জিং কারেন্টটা লিডিং কারেন্ট। দেখেন এই ক্যাপাসিটার মানে ওর যে ইন্ডাক্টিভ মানে লাইনে যে ইন্ডাকটিভ যে ড্রপটা ওর থেকেও এক্সট্রিম আকার, লোড নেই তো ক্যাপাসিটারের রাজ্য ওখানে, তাহলে ইন্ডাক্টর খুব একটা বেল নেই। যাই হোক, এই জন্য ভোল্টেজটা ওই রকম লিডিং এ চলে যায়, ভোল্টেজটা বেড়ে যায়। কারেন্টটা লিডিং হলে জাস্ট ভোল্টেজটা ইনক্রিজ হয়ে যায়, এতবার বেড়ে যায় মানে এক্সট্রিম হয়ে যেতে পারে। जी এবং सर। আপনারা এই কথাটা জানবেন, জেনারেটর এবং পাওয়ার সিস্টেমের যে প্রোটেকশন আছে, এই প্রোটেকশনও অনেক সময় খুব বিপদের মুখে আমাদের প্রফেসরদের মুখে শোনা জিনিসগুলো একটু ভেঙে চুরে আপনাদের পড়ানোর আগে দেখাবো যদি আল্লাহ সুযোগ দেয়। তো প্রোটেকশনে এটা খুব বিপজ্জনক হয়ে যায়। ধরেন মাঝরাতে ধরেন কোনো লোড নেই, ধরে নেন কোনো লোড নেই, কিন্তু লোড যদি না থাকে আর মানে পুরো একটা লম্বা ট্রান্সমিশন লাইন, তার লম্বা ট্রান্সমিশন লাইনে অনেক বেশি ক্যাপাসিটেন্স ফরমেশন হয়ে থাকে, তাই না? ন্যাচারালি जी তারে 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 আচ্ছা। তারে ক্যাপাসিটেন্স ফরমেশন হয়ে থাকে, এবং এতে ভোল্টেজটা অনেক ইনক্রিজ হয়ে গেল। তো তখন যদি কোনো ফল্ট হয় ওটা সলভ করা অনেক কঠিন হয়ে যায়, অনেক একদম টলমলো অবস্থা হয়ে যায় পাওয়ার সিস্টেমে। এটা একটা আলাদা বিষয়। আরেকটা জিনিস বলি, ট্রান্সমিশন লাইন সবসময় ওই রকম চার্জ হয়ে থাকে, লাইন অফ হওয়ার পরে চার্জ। আর্থ সুইচ নাম কে শুনেছেন? আর্থ সুইচ, আর্থ সুইচ सर नाम শুনছি। ইকবাল যদি থাকে। আচ্ছা, আর্থ সুইচ দেখি তো, হয়তো 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 আমার ধারণাটা ভুল হতে পারে, আমি যেটা শুনেছি সেটাও ভুল। আজকে ধরেন পড়ার আগে দেখে আসিনি, মানে ভুল হতেই পারে। তাহলে আমি একটু আর্থ সুইচ জিনিসটা দেখি। আর্থ সুইচ, আর্থ সুইচ, ঠিক আছে। আর্থ সুইচ এখানে ওইরকম ভাবে কথাবার্তা লেখা নেই। আর্থ সুইচ ফর ডিসচার্জিং, দেখি তো ওইরকম। স্যার ইমেজের উপর ক্লিক দেন স্যার। সরি স্যার, ইমেজের উপর না, স্যার, আমি আর্থ ইমেজের সুইচ হবে উপর, না পোস্ট ইমেজের সুইচ? মধ্যে ইমেজের আমি উপর সুইচ দেখাতে চাচ্ছি না, আমি সুইচ দেখাতে চাচ্ছি না এই মুহূর্তে। ডিসচার্জিং ক্যাপাসিটেন্স, নামটা হবে আছে কিনা? না 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 না, হালকা পাতলা জিনিসপত্র আছে, বাদ দেন ও কথা, বাদ দেন। ট্রান্সমিশন লাইনের যে ক্যাপাসিটেন্সটা, ধরেন লাইনে যদি কাজ করা হয় তো ট্রান্সমিশন সব বন্ধ করার পরে ওই লাইনটাকে আপনাকে আর্থিং করতে হবে, ওটা জাস্ট ডিসচার্জ করে নিতে হবে। ডিসচার্জ না করলে ওই একটা তারে এনাফ ভোল্টেজ থাকে মানে মানুষকে মারার জন্য, ঠিক আছে, একদম দল মানুষ মারার মতো জোর থাকে, মানে ক্যাপাসিটেন্স ফরমেশনের জন্য এই সমস্যাটা হয়। তো প্রপারলি আর্থিং যদি না করে ব্যবহার করা হয় ঝাড় খাবেন। গেল। কোন জায়গায় যাচ্ছিলাম এবার? ফ্যারান্টি ফুল ইফেক্ট। লোড ভোল্টেজ। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে। ও নো লোড ভোল্টেজটা বোঝাতে গিয়ে এই জায়গায় আসলাম, তাই তো? জি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়েছে এমনি? জি স্যার। এখন ফুল লোড ভোল্টেজটা বের করে দেখানো করতেছিল। আমাকে গুলি করে মেরে দেয়, এতক্ষণ ধরে বলছি কথা। স্যার নো লোড ভোল্টেজ তো ক্লিয়ার পুরা। আর বৃদ্ধির নো লোড ভোল্টেজ কারণও এইটা, দেখছি। নো লোড ভোল্টেজ এভাবে বার করলেন, জি আর ফুল লোড ভোল্টেজ আপনি বাড়িতে বসে যেভাবে বার করেছেন। এখানে হ্যাঁ, এখানে যে ভোল্টেজটা এটা কত, 199 ভোল্টেজ না? 199। আচ্ছা, কারেন্টটা বলে দিয়েছিল না 400 এম্পিয়ার সামথিং একটা অ্যাঙ্গেল দিয়ে, জি মাইনাস কজ ইনভার্স সামথিং, যেহেতু ল্যাগিং কারেন্টের ক্ষেত্রে এটা মাইনাস আসবে। গেল, এই কারেন্টটা বেরোলো। এবার এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে, এখানে y/2, y/2 এটার সাথে গুণ করলে কারেন্টটা বেরোবে না? জি এই কারেন্টটা জানেন, এই কারেন্টটা জানেন, এই দুটো কারেন্ট যদি জানা থাকে এই কারেন্ট বার করতে পারবেন না? জি এই কারেন্ট যদি জানেন, এই কারেন্টের ফ্লো আপনি জানেন, তাহলে ইম্পিডেন্সের সাথে গুণ করলে এখানকার ভোল্টেজ বার করতে পারবেন না? জি এই ভোল্টেজটা 199 কিলো, এই ভোল্টেজটাও জানেন, এই ভোল্টেজ জানেন, এই ভোল্টেজ জানেন, এই ভোল্টেজ বার করতে পারবেন না? বিয়োগ করতে হবে। কার্শফস ভোল্টেজ ল, সরি, কারশফস ভোল্টেজ কেভিএল। কেভিএল বার করবেন। তাহলে এই 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 লোডের উপর তৃপ্তি তো বুঝে গেছে, আপনি গুলিয়ে ফেললেন। এখানকার লোডের উপর ভোল্টেজটা বেরিয়ে গেল। তাহলে এই ভোল্টেজ যদি আপনি এখন জানেন, তাহলে আপনি এখানকার কারেন্টটা ফ্লো বার করতে, এবার ভোল্টেজটা বেরিয়ে গেল, ভিআর বেরিয়ে গেল। তাহলে এখানকার ভোল্টেজ যদি জানেন, তাহলে এই পর্যন্ত কারেন্ট জানেন। এবার এই ভোল্টেজ আর এই ভিআর ভিআর ইন্টু y/2, এবার এইটা করলে এখানকার কারেন্ট বেরিয়ে গেল। এই দুই কারেন্ট দিয়ে তো আপনি একবারে লোড কারেন্ট বার করে দিতে পারবেন। আইআর রিসিভিং এন্ডের আইআর বেরিয়ে গেল। জি আর কি চাই বলেন? এবার রিসিভিং এন্ডের পাওয়ার বার করতে পারেন, আপনার যা মন চায় আপনি করতে পারেন। যদি থ্রি ফেজে পাওয়ার, থ্রি ফেজের জন্য কমপ্লেক্স পাওয়ার বার করতে চান, লিখবেন 3, তাহলে তাহলে স্যার যারা বলি 3 ইন্টু ভিআর ইন্টু আইআর কনজুগেট বার করবেন এভাবে। এটা কমপ্লেক্স পাওয়ার এইদিকে। আবার এইদিকে যদি বার করতে, এইদিকে যদি বার করতে হয়, তাহলে এটা কি, ওটা বার করার পদ্ধতি হলো ভিএস ইন্টু আইএস কনজুগেট, 3 ইন্টু ভিএস ইন্টু আইএস কনজুগেট। এটা হলো সেন্ডিং এন্ডের সেন্ডিং এর যে আর পাওয়ারটা, রিসিভিং এর। যে কমপ্লেক্স পাওয়ারটা যাচ্ছে, আর এইদিকে রিসিভিং এন্ডের কমপ্লেক্স পাওয়ারটা হলো রিসিভিং এন্ডের ভোল্টেজ, রিসিভিং এটা হলো ফেজ ভোল্টেজ, কিন্তু এটা ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট। জি স্যার জি স্যার, যেহেতু 3 গুণ দিচ্ছি। হ্যাঁ, এর সাথে জিনিসগুলো বুঝতে হবে। জি। আর √3 যদি দেন সে আলাদা গল্প, সেটা তার মধ্যে আপনাকে এখন ঢুকাচ্ছি না। আর লস, লাইনের লাইন লস বার করবেন কিভাবে? লাইন তাহলে স্যার রিসিভিং এন্ডের লাইন টু লাইন ভোল্টেজ বইয়ে পিডিএফ এ বইয়ে উত্তর দেওয়া আছে 330.68। এইটা কি ওই ফুল লোড ভোল্টেজের ওইটার সাথে করব, √3 গুণ? কোনটা বলেন? ও সরি, এটা না তো। স্যার বইয়ে যান, গেলাম, পিডিএফ। জি পিডিএফ এ গেলাম, জি অ্যানসারে যান, 171 পেজ। 171 পেজ। জি স্যার 171 পেজ। 171 কিসে মানে? ওই অ্যানসার আছে স্যার 5.3 এর। ও 5.3, তাই বলেন, ওটা তো পেছনে আছে। Five point three. Thank you. So, এই যে আচ্ছা, স্যার রিসিভিং এর যে ভোল্টেজ এইটা এই 330। রিসিভিং এর 190 আসছে না আপনার? জি জি 190 এর সাথে √3 গুণ করেন। স্যার ওইটা তো করছি, এটা তো আসছে। তাহলে এই ফুল লোড যে ভোল্টেজ ওর সাথে √3 দিতে হবে, তাই তো? হ্যাঁ, মানে ওটা যদি ওরা লাইন টু লাইন চাই, যখন ফেরত দেবেন আপনি হিসাব করে, যখন ফেরত দেবেন ওদেরকে, তখন লাইন টু লাইন দিয়ে ফেরত দিলেন, সমস্যা কিসে? স্যার ওই যে নো তবে লোড। লাইন, এই দেখেন, এখানে দেখেন লাইন টু লাইন বলে দিয়েছে।
এরকম স্যার, বলে line উল্লেখ to- করবেন, ঠিক আছে? জি আর পাশে স্যার, যদি ফেজ ভোল্টেজ যদি জানতে পাশে লিখবেন ফেজ ভোল্টেজ, ঠিক আছে? লাইন টু নিউট্রাল এরকম করে এল টু এন এরকম করেও দেবেন, ঠিক আছে? সমস্যা নেই, জি উল্লেখ করেন, পরিষ্কার করে স্যার, উল্লেখ করবেন। ওই ওই লাইন টু লাইন ভোল্টেজ বের করার সময় আমি নো লোড না নিয়ে ফুল লোড নিচ্ছি কেন? একটু চা খাওয়া আমার হবে না, দাঁড়ান। কোনটা বলেন? স্যার, এই যে ভিআর এর লাইন টু লাইন হ্যাঁ 330, এই ভোল্টেজটা বের করার সময় হ্যাঁ, √3 আমি এই নো লোডের সাথে গুণ না দিয়ে ফুল লোডের সাথে গুণ দিচ্ছি কেন? ভাই ক্লাসে, আচ্ছা এটা তো স্যার, √3টা আমি নো লোডের সাথে গুণ না দিয়ে ফুল লোডের সাথে কেন গুণ দিচ্ছি? আচ্ছা, আমরা যখন অঙ্কটা করলাম, জি অঙ্কটা কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা কি ছিল? কোশ্চেন আপনি তো সাধারণভাবে কোশ্চেনটা খুব ভালো করে বলছি। আপনি দেখেন। কোশ্চেনে আপনাকে সুন্দর একটা গল্প শোনালো, 345 কিলোভোল্ট সেন্ডিং এন্ডে আছে, লাইন টু লাইন, আবার সেই সময় একটা 400 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, যার একটা পাওয়ার ফ্যাক্টরের ফাইন করে একটা গল্প শুনিয়ে দিল আপনাকে। জি তো এত মিষ্টি মিষ্টি ডাটা দেওয়ার পর আপনি এখন এখানে এক্সপেক্ট করবেন কেন আপনাকে নো লোড চেয়েছে? মানে অটোমেটিক্যালি এটা ফুল লোডই হবে। অটোমেটিক্যালি ফুল লোড, আপনি অটোমেটিক্যালি আপনি চিন্তা করেন আপনাকে কত ডাটা খাইয়েছে, এই ডাটাটা দিয়েছে, এই ডাটাগুলো দিয়েছে, এই ডাটা, এই ভোল্টেজ ডাটা, সব ডাটা ভেঙে চুরে দিয়ে দিয়েছে, এবং আপনার ওয়ে আছে পুরো বার করা। এখন আপনি যদি ফাঁকিবাজি করতে চান, আপনি যদি বলেন 345 কিলোভোল্ট তো জানি, √3 দিয়ে ভাগটা করে দিই, আর এখানে লাইনের ইম্পিডেন্স জানি, কি মজা, আর এটাকে দুই ভাগে ভাগ করি, আর কিচ্ছু লাগবে না, 400 অ্যাম্পিয়ার 0.95 বাদ, তাহলে তো হবে না। এত এত সুন্দর একটা ডাটা আপনাকে ধরিয়ে দিয়েছে। আহ, জি স্যার। সো এই যখন এই ডাটাটা দিয়ে আপনি মানবেন, তখন এটা হচ্ছে আপনার ফুল লোডের ক্ষেত্রে। আর যখন যদি আপনাকে লাইনের প্যারামিটার জাস্ট বলে দিত, লাইনের প্যারামিটারটা আমি যখন অঙ্ক করলাম, লাইনের জাস্ট প্যারামিটার দিয়ে কিন্তু ডাইরেক্ট আপনার ইয়েটা বার করে দেওয়া যাচ্ছে, জাস্ট ভোল্টেজ ডিভাইডার, মানে সিরিজ ইম্পিডেন্স আর যে শান্ট অ্যাডমিটেন্স যেটা, Shunt admittance, এইটুকু ডাটার উপরেই আপনি, শান্ট অ্যাডমিটেন্স দিয়ে ভয় পাওয়ার কিছু নেই, শান্ট অ্যাডমিটেন্সটা মানে কি, ইম্পিডেন্সের উল্টো, ইম্পিডেন্সের উল্টো। এইটুকুই। জি স্যার। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এটা অ্যাডমিটেন্স বলে যে খুব সুন্দর হয়ে বসে আছে, কিন্তু এটা যদি ইম্পিডেন্স হতো, এখানে ফাইন একটা মাইনাস চিহ্ন ধরিয়ে দিত, ঠিক আছে? জি স্যার। এই জিনিসগুলো এগুলো বার করার পদ্ধতি আপনাকে শিখতে হবে। ওই যে ক্যাপাসিটারের ক্ষেত্রে ইয়ে বার করি কিভাবে আমরা, ক্যাপাসিটরের ইম্পিডেন্স রিঅ্যাকট্যান্স বার করি কিভাবে, 1/2πfc। আপনার ক্যাপাসিট্যান্স পরীক্ষার সময় দেয়া থাকতে পারে, আপনি তখন জি ফ্রিকোয়েন্সির সাথে গুণ টুন করে বার করবেন। জি এই হলো কথা। তো এই পর্যন্ত তো এলেন, এখন এখন নাহিদের সেই কথাটা, তাহলে কেন স্যার আমি কি কি করতে, কেন এটার সাথে √3 গুণ হলো, উত্তর কি পেলেন? কেন √3 দিয়ে গুণ হলো? জি স্যার। ওরা 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 আপনাকে প্যাকেট দিয়ে মুড়িয়ে দিয়েছিল, প্যাকেটে মুড়ানো দিয়েছিল, জি তো আপনি তাই প্যাকেটে পরে হিসাব টিসাব করে প্যাকেটে মুড়িয়ে দিয়ে দিলেন। আপনি কিন্তু অ্যাঙ্গেল নিয়ে এখানে খেলা করতে যেন না, ঠিক আছে? জি জি ওখানে কিন্তু লাইন টু লাইন, লাইন টু ফেজ এক জিনিস না, ওর জি অ্যাঙ্গেল 30 একটা হিসাব আছে। জি আচ্ছা, পিআর কিউআর এগুলো বার করার জিনিসগুলো দেখবেন। আচ্ছা, ওই আমি যেটা কাগজে দেখাচ্ছিলাম, আপনাদের ক্লাস আরো বড় হওয়া দরকার, ক্লাসগুলো মাঝরাতে পড়ে তো বিপদ হয়ে গেছে। এরপরেও আবার একটা বসবো, আপনাদের আগেও 2-2.5 ঘন্টা বসেছি, যাই হোক। কি বুঝাচ্ছিলাম, ও তারপর লাইনের লস হিসাব করবেন কিভাবে, লাইনের লস, লাইনের লস হিসাব করবেন কিভাবে, সেন্ডিং এন্ড বিয়োগ রিসিভিং এন্ড, জি সেন্ডিং এন্ডের কমপ্লেক্স পাওয়ার 3 মাইনাস। ফেজ, জি সেন্ডিং এন্ড প্লাস রিসিভিং এন্ডের কমপ্লেক্স পাওয়ার, বিয়োগ বিয়োগ সরি বিয়োগ। বিয়োগ করে দিলে যে লস বেরিয়ে গেল, জি স্যার। গেল।
এফিসিয়েন্সি বার করবেন কিভাবে? ইটা এদিকে কত সূত্রটা দেখেন, এদিকে কত পাওয়ার আর ওদিকে কত পাওয়ার, দেখি সূত্রটা কিভাবে দাঁড় করিয়েছে। পাওয়ারের হিসাব, এফিসিয়েন্সিটা সম্ভবত পাওয়ারেই তো করে। জি স্যার পাওয়ারে করে। এফিসিয়েন্সিটা পাওয়ারে করে, দাঁড়ান দেখেন। এই যে এদিকে এটা থ্রি ফেজে না হলেও হয়, কারণ তিন দিদি গুণ করছেন, এটা সিঙ্গেল ফেজ, এটা সিঙ্গেল ফেজ করেও অঙ্কটা হয়। এখানে থ্রি ফেজ লেখা আছে, করেন, সমস্যা কিসের? মানে রিসিভিং এন্ডের পাওয়ার, পাওয়ার মানে এটা রিয়েল পাওয়ারের কথা বলছে, তাই তো? জি এখানে দেখেন লেখা আছে, এগুলো পড়তে হবে। ওয়্যার পি আর থ্রি ফেজ, এটা হচ্ছে টোটাল টোটাল রিয়েল পাওয়ার, রিয়েল পাওয়ার এট দ্য রিসিভিং এন্ড। আর রেসপেক্টিভলি কেন বলছে? যথাক্রমে, যথাক্রমে। তো প্রথমটা এইটা, দ্বিতীয়টা হলো এইটা, আচ্ছা কনজিকিউটিভলি এইরকম এরকম হবে। তো এখন কথা হচ্ছে আপনারা ওই যদি কমপ্লেক্স পাওয়ার হিসাব করলেন, কমপ্লেক্স পাওয়ার ধরেন প্রথমে তো আপনি আচ্ছা ঠিক আছে, কমপ্লেক্স পাওয়ার আপনি পেলেন, থ্রি ফেজের ক্ষেত্রে কমপ্লেক্স পাওয়ারটা আপনি পেলেন 3 × VSIS, যেটা যেদিকের হোক সেই হিসাবে। এটা বার করার পর আপনি এরকম একটা চেহারা পাচ্ছেন, তাই না? জি স্যার এরকম। তো যখন এফিসিয়েন্সি ক্যালকুলেশন করবেন, এটা দিয়ে এফিসিয়েন্সি ক্যালকুলেশন করবেন, তাই তো? জি রিয়েলটা দিয়ে। রিয়েলটা দিয়ে। আরেকটা কথা, এফিসিয়েন্সি মানে কি? পরিষ্কার কথা বলেন তো আমাকে। দক্ষতা। হ্যাঁ, দক্ষতা মানে কি? ইনপুট বাই আউটপুট না আউটপুট বাই ইনপুট? হ্যাঁ ইনপুট বাই আউটপুট, ঘোড়ার ডিম। সরি স্যার আউট আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুট 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 বাই ইনপুট। তো এটা এটা অনেক ক্ষেত্রে গেইন টেইন, যে অনেক 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 কথা আসবে, তো এই জিনিসগুলো সব এগুলোর সাথে রিলেটেড, আউটপুট বাই ইনপুট। আউটপুট বাই ইনপুট মানে পরিষ্কার কথা, কি দিলাম কি এলো, কি দিলাম কি এলো, কি আউট কি পেলাম। তো ট্রান্সমিশন লাইন, যেটা ট্রান্সমিশন লাইন, এটা ট্রান্সমিশন সিস্টেম আপনি বলতে পারেন। ও আচ্ছা, আপনাদের গতদিন আমি আমি টু পোর্ট নেটওয়ার্ক বলে এবিসিডি চারটে কনস্ট্যান্টের কথা আমি আপনাদের বলেছিলাম, বুঝি নাই। ক্যালকুলেশন করার সময় থিওরিতে কি আমি আপনাদের বলেছিলাম এবিসিডি চারটে কনস্ট্যান্ট, টু পোর্ট নেটওয়ার্কের ক্ষেত্রে এবিসিডি কনস্ট্যান্ট? না তো স্যার, আমি তো জানি না। গতদিনকার ক্লাসে নাকি তার আগে? ইন্টারেস্টিং ম্যান, এই যে এই জিনিস ছিল না? স্যার আমি এই ক্লাসটা মিস করছি। ক্লাসটা মিস করেছেন, লেকচার দেখবেন না আপনি? তো এটাকে টু পোর্ট নেটওয়ার্কের সাথে তুলনা করে আপনি একটু আগে অঙ্ক করার সময় বললেন না ভিএস বাই এস আর দেখতে পেলাম। জি 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 অঙ্কের খাতিরে ওইটা এ দিয়েই ভাগ হবে। শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এটা ওয়ানই হয়, কিন্তু অন্যান্য ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এটার মধ্যে একটু ভেরিয়েশন আসবে। তো এখন কথাটা এই এই লাইনের সাথে এটার সাথে মডেলিং করার, কেন আমি মডেলিং করতে গেলাম, কেন এটা করতে গেলাম, সেটা এটা এইগুলো টু পোর্ট নেটওয়ার্কের মডেলিংটা আমি হঠাৎ চোখে পড়লো। আমি জানি জিনিসটা, কিন্তু ওইটার জন্য আলাদাই একটা আছে, এটা আমার জানা ছিল না, যে ট্রান্সমিশন লাইনের জন্য আলাদাই একটা মডেল আছে। টু পোর্ট নেটওয়ার্ক একদম শেষে, এটা অ্যাডভান্স সার্কিট অ্যানালাইসিস, এগুলো খুব হেভি জিনিস, এর মধ্যে এই পার্টে আছে। একটু দাঁড়ান, টু পোর্ট নেটওয়ার্কটা একটু, এর মধ্যে ল্যাপ্লাস আছে, সবার শেষে টু পোর্ট নেটওয়ার্ক থাকার কথা। স্টেট টু পোর্ট নেটওয়ার্ক চোখে পড়লে সাথে সাথে বলবেন আমাকে। এই বইটা শেয়ার হয়েছে? আচ্ছা হ্যাঁ, শেয়ার হয়েছে। হ্যাঁ, এই যে এসছে, টু পোর্ট নেটওয়ার্ক অধ্যায়টা এসছে। জি স্যার। এই যে আসে, একটা ক্লাসে যা পড়ানো হয় সবকিছু যে আসবে
পরীক্ষায় সবকিছু আসতেই হবে পরীক্ষায়, ব্যাপারটা তা না। কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে, নাম্বার নাম্বার আমাকে এত পেতে হবে, স্যার আপনি যে করে হোক কমান, সিলেবাস ছোট করেন, আমার যাতে A+ হয়। স্যারও খুব রাজি, ছেলেপিলে শান্ত হয়ে গিয়েছে, ছেলেপিলে আর বকবক করছে না, সহজ কোশ্চেন দেবো, সহজ পড়াবো, সহজ চলে আসবো, নিজেকে পড়াশোনা আমার করা লাগছে না। ব্যাপারটা কিন্তু তা না, ব্যাপারটা ইউনিভার্সিটি। মানে আমাদেরও, আমি যেরকম আলসেমা করছি এটা মানে মানে পুরো ধুলাই খাওয়ার যোগ্য আলসেমি করছি, আর আপনারাও যেটা করছেন ওই একই অবস্থা। ইউনিভার্সিটি এইরকম ঢিলে স্টাইলে চলতে পারে না। দেখলেন, এতক্ষণেও বার করতে পারলাম না, কতটা ইনএফিশিয়েন্ট হয়ে পড়েছি, অযোগ্যতা ধরা পড়ে আমার। কিসের মধ্যে কি, আমরা ভাতে কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নাহিদ, জি স্যার। কোন সেমিস্টারে আপনি ড্রপ দিয়েছিলেন? স্যার প্রথম করোনাতে। প্রথম করোনাটায় ছেড়ে দিয়েছিলেন, আচ্ছা। জি স্যার, অনলাইনে সুবিধা নেই, অনলাইনে ভালো লাগে না। অনলাইনে ভালো লাগে না, আচ্ছা ক্লাসে এসে ভালো করে পড়াবো ইনশাআল্লাহ। এই যে আমাদের যখন আমরা অফলাইনে করতাম, তখন আপনি বেশ কিছু প্র্যাকটিক্যাল দেখাইছিলেন। আর এরপরে আপনি চলে যাওয়ার পরে আবার আবির স্যার ছিল। আবিরও তো ভালোই দেখানোর কথা। জি, আবির স্যারও বেশ বেশ মানে আমরা বেশ প্র্যাকটিক্যাল করছি আর কি। আবির ইয়েও দেখিয়েছে, সিমুলেশন দেখিয়েছে আমার জি জি যতদূর জানা। জি জি। ওই যে স্যার ওয়েভ গুলা ওয়েব কোনটা গুলো, কেমন হ্যাঁ কি। জি হ্যাঁ হ্যাঁ, পিস পাইস দিয়ে দেখিয়েছে, আমি নিজে দেখেছি। জি। তো আচ্ছা, চার্জ তো গরম আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনলাইন তো আর এগুলো হয় না। হ্যাঁ, তবে আমি যে অঙ্ক খাতায় করে করে দিচ্ছি, এটা থেকে এটাতে যাচ্ছি, কিছুটা কিছুটা হচ্ছে কি। স্যার থিওরিটিক্যাল তো ঠিক আছে ও, স্যার, আপনার প্র্যাকটিক্যাল নেই তো এখানে। এটা তো, প্র্যাকটিক্যালের কথা বলছি। এটা তো ল্যাব নেই। আচ্ছা, এই যে ট্রান্সমিশন প্যারামিটার দেখা যাচ্ছে, জি স্যার। লেখা আছে। জি আচ্ছা, ট্রান্সমিশন প্যারামিটারের মধ্যে এইগুলা, এই স্টাইলটা পড়ছে, তার মধ্যে চেহারা এটা। ট্রান্সমিশন প্যারামিটার, এখানে ওটার লেখার যে কায়দাটা, ওই কায়দাটা ABCD 4টে জিনিস আসে, ন্যাচারালি এসে হাজির হয় এখানে, একরকম সাজিয়েছে। এটা 2 পোর্ট নেটওয়ার্কের যে বেসিক রুল যেটা, এটা একটু দেখেন। তবে এই জিনিসগুলো আমাদের আমাদের এই তল্লাটে হয় কিনা আমি জানি না, আমার জানা নেই তল্লাটে এই জিনিসগুলো দেখানো হয় কিনা। এগুলো জাস্ট কম্পিউটেশনের ক্ষেত্রে আপনি ইনপুট দিচ্ছেন, আউটপুটের কি রকম অবস্থা এই। তো 2 পোর্ট নেটওয়ার্ক যে একটা পুরো সিস্টেম, একটা পুরো চ্যাপ্টার, এটা জাস্ট দেখানোর জন্য ওখানে নিয়ে গিয়েছিলাম আপনাকে। আচ্ছা, মোটামুটি যা হলো তাতে আমি স্যাটিসফাইড না। আমি একটা ছোট জিনিস দেখি ক্লাস ছাড়বো, যদি আপনারা বলেন পরে দেখাতে পরে দেখাবো। পেপার টেপার, রিসার্চ পেপার ডাউনলোড। ও, একটা একটা কোশ্চেন আপনাদের কাছে, আপনাদের মধ্যে কেউ কি হার্ডওয়্যারে প্রজেক্ট করার মতো পয়সা এফোর্ড করতে পারেন? স্যার কোন ধরনের হার্ডওয়্যার দিয়ে? 5 থেকে 6 হাজার টাকা খরচ পড়বে সর্বোচ্চ, গ্রুপে একটা গ্রুপে 5-6 জনের গ্রুপে। স্যার বলছি যে হার্ডওয়্যার গুলো স্যার কোন ধরনের? ক্যাপাসিটর, ট্রান্সফরমার, এগুলো দিয়ে। আর এমনি এমনি টুকটাক রিলে টিলে, এগুলা রিলে, টাইমার। সার্কিট ডিজাইন করতে দিলাম, সেই সার্কিটে ইমপ্লিমেন্ট করে ইউনিভার্সিটিতে সাবমিট করলেন।
স্যার বা বা একটা সোলার প্যানেল, ছোটখাটো সোলার প্যানেলের আয়োজন করলেন, সেখানে একটা সোলার প্যানেল সুন্দর ওখানে ওটার পাওয়ার টাওয়ার কম্পিউট করলেন, ইউনিভার্সিটিতে সবার সামনে প্রেজেন্ট করলেন সুন্দর করে। এগুলো তো স্যার ভার্সিটির হচ্ছে ল্যাবে থাকার দরকার, কারণ আমাদের ভার্সিটির ল্যাবে এগুলো তো থাকার দরকার। এগুলো যদি আমরা কিনে করতে হয় তাহলে পরে কথা করতে হয়, থেকে বাসায় হচ্ছে এগুলো নিজে বানা কাজ প্রজেক্টের কথা বলছি, করাই ভালো আপনাকে আমি স্যার। প্রজেক্টের কথা বলছি, স্যার হচ্ছে শো করে বাড়ি নিয়ে চলে যাবেন। স্যার গ্রুপের হচ্ছে আচ্ছা অন্যান্য সদস্যদের সাথে কথা বলে স্যার জানাবো। স্যার সোলার প্যানেলটা স্যার আমাদের নিজেদের কোম্পানিতে মানে এই চায়না থেকে নিয়ে আসে, এখন ওইটা কথা বলে কিভাবে কি করা যায় কথা বলে আপনাকে জানাবো। ও আচ্ছা, আপনাদের সাথে আচ্ছা আচ্ছা আচ্ছা, সোলার প্যানেলের একজন পাওয়া গেল। আপনার ফ্যামিলিতে কেউ করে, তাই তো? স্যার জি স্যার, ওই যে ট্রান্সফরমার তৈরি করে সাথে হচ্ছে ইন্ডিয়া থেকে সোলার প্যানেল গুলো নিয়ে এসে এখানে ইয়ে করে করে। তাহলে সোলারের একটা প্রজেক্টে, হ্যাঁ ঠিক আছে, তাহলে শর্টে আপনি 5-6 হাজার টাকা তো কথা না, 1-1,000 টাকায় হয়ে যেতে পারে পুরোটা, বুঝতে জি পারছেন? স্যার, স্যার আমি কথা বড় দেখি কোনো আসলে কততে করা যায় সর্বনিম্ন স্যার কিভাবে কি। একটু 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 তাহলে জানেন, আমি যে প্রজেক্টটা দেবো অন্তত প্রজেক্টটা থিওরির সাথে কিছুটা মিক্স আপ করবো। আর একটা জিনিস যে সোলারে যে একদম দৃঢ় আমি সোলার এটা আপনাদের করাতে আমি আহ, একটা জিনিস, এখন এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু সারা পৃথিবী খুবই দুশ্চিন্তিত, এটা জানেন আপনারা। জি স্যার। স্যার। আমরা ওই মোটর জেনারেটর এগুলো এমনি ট্রান্সমিশন লাইনে কম্পিউটেশন লাগবে তাই করছি, অবশ্যই লাগবে, ইঞ্জিনিয়ারিং যেহেতু আমরা পড়ছি। তো আমাদের প্রজেক্টটা যদি এই বেস হয়, আমি জিনিসটা প্ল্যান ছিল একরকম জিনিসপত্র দেওয়া, কিন্তু এখন চিন্তা হচ্ছে যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিছু রিসার্চ করেন আপনারা, অল্প কাজ করলেও এনভায়রনমেন্টের জন্য করেন, কেমন হয়? জি স্যার। কথাটা সুন্দর। বুঝতে পারছেন? বিশেষ কিছু পেপার টেপার আমি যদি একটা দিক দিয়ে দিই এনভায়রনমেন্টের উপর, পেপার রিসার্চ পেপার, কম্পিউটার যেহেতু বাড়িতে আছে, রিসার্চ পেপার তো পড়তে পারবেন মোটামুটি। জি অন্যরা কথা বলছে না কেন? এক দুটো এখানে নতুনদের মধ্যে তৃপ্তি কথা বলছে, মাঝখানে ইকবাল কথা বলছে, নোবেল ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে, বাদ বাকি অল সাইলেন্ট। কেন? এনভায়রনমেন্ট টাইপের কিছু করার ইচ্ছা নেই? ধরেন ধরেন পলিথিন টলিথিন গলিয়ে জেনারেটর বানাবেন, তো এইরকম জাস্ট প্রজেক্ট কিছু না, আপনাকে বানাতে হবে না, ইন্টারনেটে আচ্ছা করে পেপার টেপার রিসার্চ করলেন, রিসার্চের মধ্যে কোনটা ভালো কোনটা, ধরেন কুষ্টিয়ায় যদি একটা ওইরকম একটা ইনসিনারেটর করি, ওইরকম ময়লা ময়লা গাদা পুড়িয়ে আমি যদি জেনারেশন করি, তাহলে কিভাবে হবে, প্রকৃতি দূষণ না করে কিভাবে উৎপাদন হবে, কতটা বিদ্যুতের কিরকম ভাবে প্যারামিটার হবে, কতটা গ্রিডে যোগ করতে পারবেন নাকি লোকালি দেবেন, এই জিনিসগুলো পারবেন না বললে? স্যার, ট্রাই করে দেখতে খুব আনন্দ লাগবে। স্যার আমরা এই যে যদি সোলার প্যানেল নিয়ে কাজ করি স্যার, ওইটার মাধ্যমে আমরা কি চালানোর জন্য স্যার কাজটা করব? সাইকেল। সাইকেলকে মোটরসাইকেলকে খেলতে হবে। সোলার না পাওয়ারের ওগুলো সোলার use করবো না। সোলার 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 পাওয়ারটাকে ধরেন আপনি ছোটখাটো সোলার পাম্প ইউজ করলেন, ছোট ছোট সোলার পাম্প, এখন বাজে পাম্প খুব অ্যাভেলেবল জিনিসটা দেখি। সোলারটা এই জন্য ইউজ করে, মানে এই সোলারের প্রজেক্টটা এই জন্য দেবো, ও সোলারকে আপনি গ্রিড কানেক্টেড করবেন, কিভাবে করবেন এই যে জিনিসগুলো। সোলার যে আপনাকে একদম সত্যিকারের সোলার বাড়ি থেকে নিয়ে এসে এভাবে লাগাতে হবে এমনও না, সব ক্ষেত্রে আমি ওইরকম চাপও আপনাকে দিব না। আপনি রিসার্চ করেন, সোলারের উপর হালকা পাতলা ছবি টবি তুললেন, সোলারের ভোল্টেজ এরকম হয়, এইরকম লোড দিলে সোলারের অবস্থা এরকম ফল করে, রোদের আচ্ছা একটা মিটার আছে, লাইটের মিটার, লুমেন লাক্স মিটার বলে সম্ভবত, জানেন Yes, যেটা sir. ফটো লাইট মাপা, লাইটের কতটা ইন্টেন্সিটি কি অবস্থা। তো এই জিনিস একটা যদি কালেকশন করতে পারেন বা জোগাড় থাকে বা না হোক, অন্তত রোদের একটা তীব্রতা দেখলেন, একটা সানি ডে খুব ফাইন করে উল্লেখ করলেন যে এই দিনে এতটা ভোল্টেজ আমি পেয়েছিলাম, একটা রেইনি ডে একটু এখন আপচা আপচা শীতের সকালে সকাল 8টার সময় এত তারিখে করেছি, তো এই সময় এই অবস্থা, মাপার মিটার ছিল না, তারপরে ভোল্টেজ এরকম ছিল, মোটরটার স্পিড কম ছিল, ভোল্টেজটা কম পেয়েছিল, এই 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 টুকিটাকি হালকা পাতলা কাজ। একটা মিটার মাল্টিমিটার কিনবেন 200 টাকা দিয়ে বা 190 টাকা দিয়ে, এই প্রজেক্ট আলাদা জিনিস, যদি পারেন, যদি কম বাজেটে স্যার, পোষায় তবেই করবেন। ছোটখাটো প্রজেক্ট হলে স্যার করা যায় আর কি। ছোটখাটো বাজেট আমি 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 আপনাকে বলছি, পুরো গ্রুপে 1,000 টাকার উপরে তুলবেন না, কারণ আমাদের ইউনিভার্সিটিতে ওই সেমিস্টারের আগে টিচারদের টাকা দিতে হয়, মানে আমাদের স্টুডেন্টদের ইকোনমিক অবস্থা ভালো আছে বলে আমার জানা নেই, সবারই খারাপ অবস্থা মোটামুটি।
তো সেহেতু বড় বাজেট করবেন না। আপনি যদি 300-400 টাকায় করে ফেলতে পারেন তাও ভালো। স্যার শুরু তো করা যাক, তারপরে দেখা যাবে শুরুটা কতদূর করে যায়। দেখেন, কিছু ইকুইপমেন্ট অথবা কিছু নাই করেন, কোনো হার্ডওয়্যারের দরকার নেই। আপনি তো মার্কেটটা দেখলেন, মার্কেটে কি কি সোলার প্যানেল পাওয়া যায়, তৃপ্তি ভালো পারবে একটু স্টাডি করতে, বাড়িতে জিজ্ঞেস করে ওইটুকু স্টাডি করেন না কেন। বাজারের কি অবস্থা দেখেন, ট্রান্সফরমার থাকলে কি রকম করতে পারে ওর ক্ষেত্রে। তবে আমি সবাই যে সোলার করবে একদম গণহারে সোলারে গিয়ে পড়বে তা না। আমাকে একটা প্রজেক্টের একটা গ্রুপ দেয়া হয়েছে, সেই গ্রুপ ওয়াইজ একটা কাজ হবে। আমি জাস্ট আপনাদের সাথে ডিসকাশন করলাম আরো কিছু, ওই যে ময়লা ময়লা গাদা পুড়িয়ে টুড়িয়ে বিদ্যুৎ ইয়ে হিট করে ওই হিটে বিদ্যুৎ উৎপাদন কিরকম করা যায় ওখানে, একটু ওই জিনিসটাও একটু ওটা সম্ভাবনাটা নিয়ে একটু কাজ করব, কুষ্টিয়ায় করা যায় কিনা। জি স্যার। তো এটা যে আপনাকে একদম হার্ডওয়্যারে করতে তা না, আপনি রিসার্চ পেপার গুলো পড়লেন বাইরের দেশে কি করছে, বাংলাদেশেও একটা মনে হয় আছে সম্ভবত, নাকি একটা থাকার কথা, না থাকুক সমস্যা নেই। মাতুয়াইলে একটা মানে হওয়ার কথা ছিল এইদিকে বুড়িগঙ্গার ধারে কাছে, হোয়াট এভার, না থাকলে নাই, কিন্তু ইন্ডিয়া করছে কিনা, ধারে কাছে দেশগুলো করছে কিনা, তো এটার উপর একটা স্টাডি। হোয়াট এভার, এইসব স্টাডির জন্য আমি আলাদা একদিন একটা আলাদা ভাবেই ডাকবো, যে সবাই আসেন, রেডি রেডি হয়ে আসেন, সব স্টুডেন্ট থাকবে মোটামুটি, সব ফুল পার্সেন্টেজ থাকবে। আমি ক্লাস ক্লোজ করছি, হ্যাঁ। জি স্যার। স্টপ শেয়ার, স্টপ রেকর্ডিং, স্টপ